ফ্যান ফ্যান লাইট তো হওয়ার কথা না। এই পাশের লাইটটা না, ফ্যান বন্ধ করো। ক্লিয়ার দেখা যায়? ক্লিয়ার দেখা যায় কি না একটু টেস্ট করে নেই। একটু কমেন্টগুলো দেখি। হ্যাঁ, দেখা যায় দেখা যায়। সাউন্ড ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার? একটু বলো লেখাটা ক্লিয়ার কিনা। রাইটিং ক্লিয়ার? একটু তোমরা কমেন্টে জানাও আমাকে যে রাইটিং ক্লিয়ার কিনা, দেখা যায় কিনা। ওকে, সবাই লিখেছে। আনা মুর্শিদ আবির, হ্যাঁ ক্লিয়ার। তালাবিন কবির তাসিফ, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম ভাইয়া। মোহাম্মদ আলী লেখা ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, রাতুল রাভি, ওকে। মিজানুর রহমান, ওকে। জাকিরিয়া আল স্বামী বলছে ভাই কয়দিন ক্লাস হবে? সপ্তাহে 4 দিন ক্লাস হবে। আমি এটা গ্রুপে জানিয়ে দিব, হয়তোবা সপ্তাহে প্রত্যেক দিনও ক্লাস হতে পারে, এটা গ্রুপে জানাবো। মনিরুজ্জামান সুমন বলছে ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বশরাতুন জান্নাত বিভা, আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। হালকা হালকা আটকে যাচ্ছে, একটু নেটের প্রবলেম হতে পারে। ডেডিকেটেড লাইন তাও সমস্যা। শিপাত ফ্রম নওগাঁ, ধন্যবাদ ভাইয়া তোমাকে জয়েন করার জন্য। মৃদু জাহিদ মোল্লা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আসিফ নিলয়, সাদমান ফ্রম নাটোর, ধন্যবাদ।
ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অনেকদিন পর দেখা হলো ভাইয়া, তোমাদেরকেও দেখার জন্য আমি ওদের আগ্রহে বসে আছি, কিন্তু সামনাসামনি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মাঝে মধ্যে তোমরা ভিডিও কল দিও আমাকে, দেখা হবে তাহলে। আব্দুল হামিদ বলছে কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। শামিমা শামসাদ বলছে ভাইয়া ইউটিউবে আর কি ক্লাস দেওয়া হবে না? হ্যাঁ হবে, ক্লাস দেওয়া হবে, ইউটিউবে আবার ক্লাস দেওয়া হবে। রহমান শাহন বলছে ভাইয়া ক্লাসগুলো কি গ্রুপে পাওয়া যাবে? হ্যাঁ, গ্রুপে থাকবে। গ্রুপ থেকে তোমরা প্রয়োজন বোধে ডাউনলোড করে নিও বা স্ক্রিন রেকর্ডার দিয়ে স্ক্রিন রেকর্ড করে নিও। ক্যামেরা একটু আগায় নিলে ভালো হয় ভাইয়া, একটু সামনে দাও তো আস্তে করে। না না, ওই 3টা সেটের দিয়ে আসতে হবে। হ্যাঁ, না না না, ওইটাতে ওখানেই সামনে রাখো। ব্যাস, ওইটা এবার সোজা দেখো। হ্যাঁ, এদিকে বেশি রাখো, মানে এই পর্যন্ত রাখো। ভাই আমাদের দুপুরে কে বলছে? তালহাবিন কবির, যে ভাই আমাদের দুপুরে 3:30টার বেসে লাস্ট পারমিটেশন 4টা টাইপ করেছিলেন, আজকে একবারে শুরু থেকে শুরু হবে। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এতক্ষণ থেকে একটু টেস্ট করে দেখলাম যে আসলে ক্লিয়ার হচ্ছিল কিনা, কথাগুলো ক্লিয়ার আসছে কিনা। তো যারা তোমরা এবার এসএসসি পাশ করলা, এখনও কলেজে ভর্তির বিজ্ঞপ্তি পাওনি, কলেজে উঠবা, তাদের উদ্দেশ্যে একটু বলি। তোমরা অনেকে বিভিন্ন জেলা থেকে আমার এই ক্লাসে অংশগ্রহণ করেছ, এই জন্য তোমাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। তো তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়ে নতুন ইন্টারমিডিয়েটে উঠেছ, এসএসসি সিলেবাস এবং ইন্টারমিডিয়েট সিলেবাসের ভিতরে অনেক পার্থক্য আছে। এসএসসি সিলেবাস ছোট একটা সিলেবাস ছিল, বাট ইন্টারমিডিয়েট সিলেবাস হিউজ সিলেবাস, এটা শেষ করতে অনেক সময় লাগে। তারপরে গণিতের ব্যাপারটা আমি বলি যে বুঝে অঙ্ক করা বা অনুভব করা বা ফিলিংস নিয়ে অঙ্ক করা। তো যাই হোক, এটা নিয়ে আমার সেকেন্ড ইয়ারের ছেলেমেয়েরা হাসাহাসি করবে যে ফিলিংস কথাটা আমি মাঝে মধ্যেই বলি। শব্দ যেন না হয়, সাউন্ড কী করতেছে বাইরে দেখো। তো যাই হোক, যারা তোমরা ফার্স্ট ইয়ারে উঠবা তারা হয়তোবা আমাকে সরাসরি 2-3 দিনের মতো ক্লাস আমি করাইছিলাম এসএসসি পরীক্ষার পরপরই, ফাংশন চ্যাপ্টার শুরু করেছিলাম। তো আমি বিন্যাস সমাবেশ চ্যাপ্টার শুরু করার পিছনে কারণ হচ্ছে যে আমার এবারে যারা সেকেন্ড ইয়ার, যে মুহূর্তে আমি সেকেন্ড ইয়ারদের বিন্যাস সমাবেশ শুরু করব, সেই মুহূর্তে আমরা লকডাউনে পড়ে গেছিলাম। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। তো সেই জন্য ওদেরও বিন্যাস সমাবেশ চ্যাপ্টারটা বাদ আছে। যেহেতু এটা ফার্স্ট পেপারের একটা অধ্যায়, 2টা ইয়ারেরই স্টুডেন্টদেরকে যেন একই সাথে বিন্যাস এবং সমাবেশ করানো যায়, এই জন্য আমি বিন্যাস সমাবেশ দিয়ে শুরু করেছি। আরেকটা সুবিধা হচ্ছে, বিন্যাস সমাবেশ করতে গিয়ে অন্য কোনো চ্যাপ্টারের লিঙ্ক লাগে না, শুধু যোগ বিয়োগ গুণ ভাগ পারলেই হয়। জাস্ট এইটুকু জানলেই আমরা বিন্যাস সমাবেশ শুরু করতে পারবো। আবার অন্যান্য চ্যাপ্টার করতে গিয়ে যেমন ফাংশন বলো, জ্যামিতি বলো, ত্রিকোণমিতি বলো, দেখা গেল আমি জ্যামিতি করতে যাচ্ছি, ত্রিকোণমিতি সহযোগিতা লাগতেছে। ক্যালকুলাস করতে যাচ্ছি, তাহলে গোটা ত্রিকোণমিতি লাগে, রাইট? আবার অন্যান্য যে কোনো চ্যাপ্টার করতে যায় না কেন, আমাকে ত্রিকোণমিতির সাহায্য নিতে হয়। এই জন্য ত্রিকোণমিতিটা একটু আমি পড়ে শুরু করতেছি, কারণ ত্রিকোণমিতিটা একটু কাঠখোট্টা টাইপের, ম্যাক্সিমামই হচ্ছে প্র্যাকটিস করতে হয়। ওই জন্য ছেলেমেয়েরা প্রথমে একটু মানে মনের ভিতরে একটু কষ্ট নেই যে একটু মনে হয় ইন্টারমিডিয়েট সিলেবাস কঠিন, এই জন্য আমি ত্রিকোণমিতি আগে শুরু করি না।
কারণ তোমাদের ম্যাচুরিটির একটা ব্যাপার আছে, ক্যাচিং ক্ষমতার একটা ব্যাপার আছে, ঠিক আছে। তো এই জন্য আমি বিন্যাস সমাবেশ দিয়েই শুরু করতেছি, কারণ এই চ্যাপ্টার করতে গিয়ে কিছুই লাগে না, শুধু যোগ বিয়োগ গুণ ভাগ। তো আমি আজকে শুরু করতেছি বিন্যাস এবং সমাবেশ। দেখো, সরি, বিন্যাস ও সমাবেশ। এটা ইংলিশে বলা হয় পারমিউটেশন। পারমিউটেশন, আর এটাকে বলা হয় ইংলিশ শব্দ হচ্ছে কম্বিনেশন। কম্বিনেশন আমি একবারে প্রথম থেকে শুরু থেকে পড়াচ্ছি। এটা হয়তো বা অনেকের কাছে অনেক সহজ লাগবে, মনে হবে যে ভাই এত সহজ জিনিস কেন পড়াচ্ছে। তো আমি এটাতে বিশ্বাসী। এখানে যারা তোমরা জয়েন করেছো, কেউ হয়তো বা অনেক কিছুই জানো না, হয়তো বা অনেকে অনেক কিছু শিখে ফেলেছে ইতিমধ্যে। যাদের বাসায় টিচার নেওয়া সম্ভব হয়েছে বা যাদের সামর্থ্য হয়েছে, তারা অনেকে বাসায় ইতিমধ্যে তোমরা এই বিন্যাস সমাবেশ বা অন্যান্য জায়গায় করতে পারো আর কি। তো আমি একবারে শুরু থেকে আমি আমার যতটুকু জানা আছে আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিসই জানাবো ইনশাল্লাহ। তো দেখ, বিন্যাস এবং সমাবেশ, পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন। তো আমি সর্বপ্রথম এই বিন্যাস নিয়ে আগে আলোচনা করব, তারপরে সমাবেশে যাব আস্তে আস্তে। কি ক্লিয়ার? তো আগে তোমাদেরকে বিন্যাস শব্দটার অর্থ বলি আমি, এটা একটু লিখে রাখো তোমরা। বিন্যাস মানে হচ্ছে বিন্যস্ত করা, বিন্যস্ত করা বা সাজানো ব্যবস্থা, সাজানো ব্যবস্থা, সংখ্যা গঠন করা। মানে এই যে সংখ্যা গঠন করা, মানে কি কি টাইপের প্রবলেম আসলে আমরা সেটাকে বিন্যাস চিন্তা করব বা বিন্যাসের প্রবলেম বলে মনে করব, সেটা একটু জানানোর জন্য বলছি আর কি। সংখ্যা গঠন করা, শব্দ গঠন করা, সরি, শব্দ গঠন, তাহলে বিন্যাস মানে হচ্ছে সাজানো ব্যবস্থা, সংখ্যা গঠন করা, শব্দ গঠন করা। আর অনেক কিছু আছে, যেমন পাসওয়ার্ড তৈরি করা, যেমন আমরা অনেক সময় মোবাইলে পাসওয়ার্ড দিই, সেই পাসওয়ার্ড তৈরি করা, অনেক কোড তৈরি করা। আবার হচ্ছে তোমার এই মনে করো এই যে বিভিন্ন কার নেম প্লেট, ঠিক আছে, কারের যে প্লেটগুলো আছে, নাম্বার প্লেট আর কি, সরি নেম প্লেট না, নাম্বার প্লেট, এই নাম্বার প্লেটগুলো তৈরি করা, এগুলো সবই হচ্ছে বিন্যাসের অন্তর্ভুক্ত আসলে। এর ভিতরে আরও আছে সাজানো ব্যবস্থা, সংখ্যা গঠন করা, শব্দ গঠন করা, চক্র বিন্যাস করা, এগুলো সবই বিন্যাসের অন্তর্ভুক্ত, রাইট। তবে আমরা বিন্যাস চ্যাপ্টারটা শুরু করার আগে একটা অপারেটরের সাথে আমরা একটু পরিচিত হব, রাইট। সেই অপারেটর জিনিসটা কি? অপারেটর মানে হচ্ছে যে অপারেট করে, রাইট, যে অপারেট করে। যেমন দেখো, অপারেটর নিয়ে আমি একটু কথা বলি, হ্যাঁ, তারপরে আমি যাচ্ছি তোমাদেরকে আসলে কি জিনিস শেখাতে চাচ্ছি আমি। অপারেটর যেমন দেখো, তোমরা জানো যে প্লাস, এটার কিন্তু কোনো মূল্য নাই। এমনি যদি প্লাস দিই তো তোমরা শুধু বলবা এটা একটা প্লাস সাইন, রাইট। মাইনাস, এটা একটা সাইন, রাইট, এটার কোনো মূল্য নাই কিন্তু অ্যাকচুয়ালি। বাট এই প্লাস চিহ্নের ডানে বামে যদি আমরা এরকম সংখ্যা প্রদান করি, তখন আমরা কি বলি? 3 এবং 5-এর যোগফল নির্ণয় করতে হবে। অর্থাৎ এই দুইটা জিনিসকে এই কি করবে? অ্যাড করবে। তাহলে অ্যাড করলে এটা ইকুয়াল টু কত? 8। তাহলে এ কি করলো? এই সংখ্যা দুটার উপরে অপারেট করে একটা নতুন ভ্যালু প্রদান করলো, নতুন একটা মান প্রদান করলো, রাইট। এটাকে বলা হয় অপারেটর, রাইট। যেমন দেখো কস, COS, কস, এটার মানে কিন্তু নাই, রাইট, এটার কোনো মূল্য নাই। কিন্তু এর ডান পাশে যখন আমি 60 ডিগ্রি বসাবো,
রাইট? তখন কিন্তু এটা সবাই তোমরা জানো যে cos 60 ডিগ্রি ইকুয়াল টু হাফ, রাইট? আবার দেখো এইটা sin sin, এটা তোমাদের যারা সেকেন্ড ইয়ারে আছো তারা তোমরা ইতিমধ্যে জানো যে আমি এটা নিয়ে একটু মজা করি। এই সিন মানে হচ্ছে মিথ্যা বলা, মানে পাপ। এই সিন মানে পাপ। এই পাপের ডান পাশে যদি আমরা 30 ডিগ্রি বসাই, এই পাপটা হয়ে যায় হাফ, রাইট? তাহলে দেখো একটু, এই সিনের কিন্তু নির্দিষ্ট কোনো ভ্যালু নাই, ম্যাথমেটিক্যাল কোনো মান নাই, নিউমেরিক্যাল কোনো ভ্যালু নাই। এই সিন মানে ইংলিশ শব্দ, যেটার মান হচ্ছে না, অর্থ হচ্ছে মিথ্যা বলা বা পাপ। বাট এই সিনের ডান পাশে যখন 30 ডিগ্রি বসাবো, এই সিনটা হয়ে যাবে কত? হাফ। তার মানে কি 30 ডিগ্রির উপরে এই এই যে এই নোটেশনটা অপারেশন করে একটা নতুন মান দিল, সেই মানটা কত? সেই মানটা হচ্ছে হাফ। ক্লিয়ার? তাহলে এখানে এই সিন মানে সাইন আসলে এখানে, হ্যাঁ? তাহলে এখানে সাইনটাও একটা অপারেটর। তো অপারেটর জিনিসটা হচ্ছে নিজস্ব কোনো ভ্যালু নাই, অপারেটরের নিজস্ব কোনো ভ্যালু নাই, কিন্তু অন্য কোনো সংখ্যার উপরে অপারেট করে নির্দিষ্ট একটা ভ্যালু প্রদান করে। এইরকমভাবে এই বিন্যাস সমাবেশ চ্যাপ্টারে আমাদের একটা অপারেটর খুবই প্রয়োজন হবে, সেটার নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ওকে, সেটার নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল। দেখো তাহলে আমরা নতুন একটা অপারেটরের নাম শুনতেছি, ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়ালের বাংলা হচ্ছে গৌণিক মান। গৌণিক মান, ফ্যাক্টোরিয়াল বা গৌণিক মান। এই ফ্যাক্টোরিয়ালকে দুইভাবে প্রকাশ করা হয়, এভাবে, এই যে মানে এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে, মানে যেভাবে বলে আর কি। ওকে, উল্টা আই দিয়েও বলে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্যাক্টোরিয়াল সাইন। ওকে, অথবা এইভাবেও প্রকাশ করা হয়, এই যে এল আকৃতির একটা সাইন দিয়ে ফ্যাক্টোরিয়ালকে প্রকাশ করা হয়। তোমরা অবশ্যই এগুলো নোট করে রাখবা কিন্তু। ওকে, তো তাহলে আমি যদি বলি যে কোন একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল, এই দেখো এটাকে এইভাবে প্রকাশ করতে হবে অথবা এইভাবে লিখতে হবে, এইভাবে। তবে বর্তমানে আমাদের সিলেবাসগুলোতে, আমাদের সিলেবাসে, ইন্টারমিডিয়েট সিলেবাসে এইটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, 5 ফ্যাক্টোরিয়াল। তোমরা এটা ইউজ করবা, 5 ফ্যাক্টোরিয়াল। এটাও ইউজ করলে কোনো ক্ষতি নাই, কিন্তু আমি তোমাদেরকে উপদেশ দেবো যে এটা ইউজ করবা, 5 ফ্যাক্টোরিয়াল। তো এই জিনিসটার অর্থ কি? তাহলে এই ফ্যাক্টোরিয়ালের আবার বৈশিষ্ট্য কি? তাহলে এই ফ্যাক্টোরিয়ালটাও কিন্তু একটা অপারেটর। আমরা কি করলাম? একটা সাংকেতিক চিহ্ন, কিন্তু ফ্যাক্টোরিয়াল দ্বারা একটা সাংকেতিক চিহ্ন বোঝাচ্ছে। এই চিহ্নের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার উপরে অপারেট করতে পারে। তাহলে ফ্যাক্টোরিয়াল ধনাত্মক পূর্ণ সংখ্যার উপরে অপারেট করতে পারে, এটা নোট করে রাখো তাহলে, যে ফ্যাক্টোরিয়াল ধনাত্মক পূর্ণ সংখ্যার উপরে অপারেট করতে পারে। এবং ফ্যাক্টোরিয়ালের বাংলা অর্থগত কি? গৌণিক মান। এই গৌণিক মান, এই বাংলা অর্থ থেকেই কিন্তু এর একটা সংজ্ঞা দেওয়া যেতে পারে, এরকম যে কোনো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যার গৌণিক মান বলতে বোঝায় ওই ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে অধক্রমে 1 পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা আছে তাদের গুণফল বোঝায়। অর্থাৎ আমি যদি বলি এই 5 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে তোমাকে বুঝতে হবে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। কি ক্লিয়ার? কি বললাম? যে কোনো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে 1 পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা আছে তাদের গুণফলটাই হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। কি ক্লিয়ার? সংজ্ঞা দিলাম আর কি এটা। তাহলে আমি যদি বলি 6 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত? তাহলে 6 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, রাইট? তাহলে 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 থেকে 1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যার গুণফল। এবার এই জিনিসগুলোকে আমি আরেকটু অন্য লেভেলে আলোচনা করব। খেয়াল করো, আমি যদি বলি তোমাদেরকে 7 ফ্যাক্টোরিয়াল, এটা ইকুয়াল টু কি হবে? নিশ্চয়ই বলতে পারবা। 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে
7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তারপরে ক্যালকুলেটারে যেটা দেবে সেটাই। আবার এমনি ক্যালকুলেটারে 7 ফ্যাক্টরিয়াল একবারে মান বের করা যায়, তোমরা ইতিমধ্যে অনেকে জানো, ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই জানে। আবার দেখো এটা ইকুয়াল টু 6 ফ্যাক্টরিয়াল মানে আমার কত, 1 থেকে 6 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যার গুণফল, মানে ক্রমিক মানগুলোর গুণফল আর কি, প্রত্যেকটা পূর্ণ সংখ্যার গুণফল। তো এখন দেখো আমি এই 7 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 7 থেকে 1 পর্যন্ত লিখেছি। এখন আমার প্রশ্ন, আমি 1 থেকে যদি 2 পর্যন্ত এই জিনিসটাকে আমি সংক্ষিপ্ত আকারে লিখি তাহলে 2 ফ্যাক্টরিয়াল লিখতে পারবো। আমি যদি মনে করো এরকম লিখি যে 1 থেকে 3 পর্যন্ত লিখবো তাহলে 3 ফ্যাক্টরিয়াল লিখতে পারি, রাইট। আমি এটাকে 2 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। 1 থেকে 3 পর্যন্ত থাকলে 3 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। 1 থেকে 4 পর্যন্ত থাকলে এখানে 4 ফ্যাক্টরিয়াল লিখতে পারি পুরো জিনিসটাকে সংক্ষেপে, যদি আমার কলমের কালি শেষ হয়ে যায়। কয়েকদিন আগে আমি আমার বেটাকে নিয়ে ভিডিওটা করেছি, তোমরা দেখেছো অনেকে। তো 1 থেকে 4 পর্যন্ত থাকলে 4 ফ্যাক্টরিয়াল লেখা যায়, 1 থেকে 3 পর্যন্ত থাকলে 3 ফ্যাক্টরিয়াল লেখা যাবে। তো এই জিনিসটাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রকাশ করা যায়। যদি কারো মনে হয় যে আমি 1 থেকে 6 পর্যন্ত এইটাকে শুধু ফ্যাক্টরিয়াল দিয়ে প্রকাশ করব, তাতেও কোনো সমস্যা নাই। তাহলে এটাকে লিখতে হবে তখন 7 ইন্টু 6 ফ্যাক্টরিয়াল। তাহলে অর্থাৎ আমরা বলতে পারতেছি 7 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 7 ইন্টু 6 ফ্যাক্টরিয়াল, রাইট। এখানে একটা কথা বলার আছে আমার, হ্যাঁ। কথাটা হচ্ছে এরকম, দেখো এই জিনিসটা তোমরা একটু লিখে রাখো যে 7 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 7 ইন্টু 6 ফ্যাক্টরিয়াল। অর্থাৎ কোনো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যার ফ্যাক্টরিয়ালকে, ফ্যাক্টরিয়াল সম্বলিত রাশিকে বা সংখ্যাকে আমি যদি ফ্যাক্টরিয়াল ছাড়া লিখতে চাই, যেমন দেখো এখানে 7 ফ্যাক্টরিয়াল ছিল, এখানে কিন্তু 7-এর সাথে ফ্যাক্টরিয়াল নাই। আমি এখানে গুণ চিহ্ন দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 7-এর সাথে কিন্তু ফ্যাক্টরিয়াল নাই, কার সাথে আছে? 7 থেকে 1 কমিয়ে দিয়ে, 7 থেকে 1 কমিয়ে দিয়ে তার ফ্যাক্টরিয়াল। কি ক্লিয়ার? তাহলে আমি যদি এখন বলি 8 ফ্যাক্টরিয়াল লিখবো, কিন্তু 8-এর সাথে যেন ফ্যাক্টরিয়াল না থাকে, ওকে। তাহলে তুমি কি লিখবা? 8 ইন্টু 8 থেকে জাস্ট 1 কমাও, তাহলে 1 কমালে কি হবে? 7 ফ্যাক্টরিয়াল। কি ক্লিয়ার? এখন আসো, মনে করো যে এই 7 ফ্যাক্টরিয়ালকে এখান থেকে আবার লেখা যায় 8 ইন্টু, আমি 7 ফ্যাক্টরিয়ালকে আবার ফ্যাক্টরিয়াল মুক্ত করে লিখব, 7-এর সাথে ফ্যাক্টরিয়াল নিব না। তাহলে কি করবা? দেখো তাহলে 7 ইন্টু কিসে গেলাম? যদি কোনো সংখ্যার সাথে ফ্যাক্টরিয়াল থাকে, সেটাকে যদি আমরা ফ্যাক্টরিয়াল ছাড়া লিখতে চাই, তার সাথে আরেকটা সংখ্যা লিখতে হবে। সেটা কত? তাহলে 7-এর সাথে আরেকটা সংখ্যা কত হবে তোমরাই বলো? এখানে হবে তোমার এটার থেকে 1 কমিয়ে দিয়ে তার ফ্যাক্টরিয়াল। 7 থেকে 1 কমিয়ে দিয়ে তার ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল। আমি কি বুঝাতে পারলাম? তাহলে এইভাবে ক্রমান্বয়ে একটা একটা কমে কমে 1 পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব। কি ক্লিয়ার? এবার আসো, তাহলে আমাকে বলো তোমরা, তোমাদের কাছে আমার প্রশ্ন, n যদি বিলংস টু ক্যাপিটাল N হয়, ক্যাপিটাল N মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, হ্যাঁ, ক্যাপিটাল N ফর ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেট, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, এটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যার সেট বা ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। আমি তোমাকে বললাম n যদি বিলংস টু ক্যাপিটাল N হয়, অর্থাৎ n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট হয়, তাহলে n ফ্যাক্টরিয়ালকে আমরা কিভাবে লিখতে পারি? যদি আমি তোমার কাছে প্রশ্ন করি এখন তোমাদের কাছে যে এই n ফ্যাক্টরিয়ালকে ফ্যাক্টরিয়াল ছাড়া লেখো, n কে কি করবা? তাহলে n কে যদি ফ্যাক্টরিয়াল ছাড়া লেখো, এর সাথে কি গুণ করতে হবে বলো? একটু আগে শিখাইছি, কিন্তু কি বলেছি? এইটার থেকে 1 কমিয়ে দিয়ে যাওয়া হবে, সেটা ফ্যাক্টরিয়াল লিখতে হবে। তাহলে n থেকে 1 কমিয়ে দাও, 1 কমিয়ে দিলে কত হয়? n-1, তাহলে n-1 সেটার ফ্যাক্টরিয়াল। কি ক্লিয়ার? তাহলে n ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু n ইন্টু n-1 ফ্যাক্টরিয়াল। এখন আসো,
একটু খেয়াল করো, আমি একটু অন্য জায়গায় চলে যাব এখন। দেখো n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা আমরা জানি, আমরা জেনে গেছি ইতিমধ্যে। তাহলে এভাবে লিখবো আমরা জানি n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। এবার আসো, উভয় পক্ষে যদি আমি n এর জায়গায় 1 বসাই, একটু খেয়াল করো, n এর জায়গায় 1 বসালে তাহলে এখানে 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 ইন্টু 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। উভয় পক্ষে n এর জায়গায় কত বসাইছি মোস্তাক? উভয় পক্ষে n এর জায়গায় কত বসাইছি? 1 বসাইছি, রাইট? তাহলে 1 ফ্যাক্টোরিয়াল মানে আবার আমরা জানি 1, দিস ইকুয়াল টু 1 ইন্টু 1 মাইনাস 1 মানে 0 ফ্যাক্টোরিয়াল। কি ক্লিয়ার? তাহলে বা 1 কে এই পাশে ভাগ করে দিই, তাহলে 1/1 ইকুয়াল টু 0 ফ্যাক্টোরিয়াল। অতএব 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1। এটা একটু নোট করে রাখো যে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1। তাহলে আমরা কি করতে পারি? তাহলে এই ফ্যাক্টোরিয়ালের বৈশিষ্ট্যটা কি দেখো, আমরা দুই ধরনের বৈশিষ্ট্য দেখতে পেলাম। ধনাত্মক পূর্ণ সংখ্যার উপরে ফ্যাক্টোরিয়াল অপারেট করতে পারে, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোর উপরে 1 2 3 4 5 6 7 8 এগুলো সব কিছুর উপরে ফ্যাক্টোরিয়াল অপারেট করতে পারে। ইভেন আমরা এটাও দেখলাম যে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1, অর্থাৎ 0-র উপরেও ফ্যাক্টোরিয়াল অপারেট করতে পারে। তাহলে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 এটা সংজ্ঞায়িত করা হয়েছে। আসলে এটার আরও অনেক ব্যাখ্যা আছে যে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1, আমি এগুলো আস্তে আস্তে বলবো আসলে। হ্যাঁ, 0 ফ্যাক্টোরিয়াল মানে আসলে কোনো কিছুকে না নিয়ে সাজানো ব্যবস্থা। এর মানে কি জানো, আমি এখানে যে ঘরে এখানে আছি, মনে করো এই ঘরে ঢোকার আগেই এই ঘরটায় একটা নিজস্ব একটা সাজানো ব্যবস্থা ছিল, আগে থেকে কিন্তু একটা সাজানো ব্যবস্থা ছিল। এটাই 0 ফ্যাক্টোরিয়াল, যে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1, রাইট? তো এবার আসো যে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1, এটার আরও অনেক ব্যাখ্যা আছে, এটা আমি তোমাদেরকে আস্তে আস্তে বলবো। আপাতত বলে রাখলাম যে কোনো কিছু না নিয়ে সাজানো ব্যবস্থা। ওকে, এবার আসো আমরা আরেকটু কিছু জিনিসপত্র শিখি। আমরা জানি, একটু আগে আমরা জানা গেছি, ওকে, আমরা জানলাম আর কি, আমরা জানি n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। এবার আমার শখ হইল উভয় পক্ষে n এর মান 0 বসানোর। ওকে, আমি কিন্তু এর আগেরটাতে n এর মান 1 বসাইছিলাম। এবার উভয় পক্ষে n এর মান যদি আমি 0 বসাই, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 0 ইন্টু 0 মাইনাস 1, দ্যাট ইজ মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। দেখো 0 মাইনাস 1 মানে মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে বা 0 ফ্যাক্টোরিয়াল মানে একটু আগে কি প্রমাণ করেছি? 1। তাহলে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1, so this equal to 0 into minus 1 factorial. খেয়াল করো এবার, তাহলে বাহ, এবার তোমরা বলো মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1/0। তোমরা বলো কোনো কিছুকে কি 0 দ্বারা ভাগ করা যায়? এটা একটা অসংজ্ঞায়িত জিনিস, তাহলে এটা হচ্ছে অসংজ্ঞায়িত। ওকে, এটা হচ্ছে অসংজ্ঞায়িত। অর্থাৎ এখানে আমরা আরো একটা তথ্য শিখলাম যে ফ্যাক্টোরিয়াল ধনাত্মক পূর্ণ সংখ্যার উপর অপারেট করতে পারে, 0-র উপরে অপারেট করতে পারে, কিন্তু নেগেটিভ সংখ্যার উপরে অপারেট করতে পারে না। নেগেটিভ সংখ্যার ফ্যাক্টোরিয়াল হবে চিরকাল অসংজ্ঞায়িত। কি ক্লিয়ার? তাহলে মাইনাস বা নেগেটিভ সংখ্যার ফ্যাক্টোরিয়াল হবে অসংজ্ঞায়িত। এখন এগুলো এমসিকিউ আসে। হ্যাঁ, -2 এর ফ্যাক্টোরিয়াল, এটা ইকুয়াল টু হোয়াট? অসংজ্ঞায়িত। এটাও অসংজ্ঞায়িত। ওকে, -3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হোয়াট? অসংজ্ঞায়িত। ওকে, তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল সম্পর্কে তাহলে 3টা সিদ্ধান্ত পাইলাম এতক্ষণ থেকে।
ফ্যাক্টোরিয়াল ধনাত্মক পূর্ণ সংখ্যার উপর অপারেট করতে পারে, শূন্যের উপরে অপারেট করতে পারে, ঋণাত্মক সংখ্যার উপরে অপারেট করতে পারে না, রাইট? ভগ্নাংশের উপরে অপারেট করতে পারে না। ধনাত্মক যদি সংখ্যা হয় এবং সেটা যদি ভগ্নাংশ হয় সেগুলোর উপরে অপারেট করতে পারে না। তবে হাফের ফ্যাক্টোরিয়াল বের করা যায়। হাফের ফ্যাক্টোরিয়াল হয় √5। এগুলো অবশ্য আরেকটু উপর লেভেলে আছে। গামা ফাংশন এবং বিটা ফাংশন, যদি কখনো তোমরা অনার্স ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে যাই তোমরা সায়েন্স রিলেটেড সাবজেক্ট পড়ো, তাহলে তোমরা এরকম বিটা ফাংশন এবং গামা ফাংশন পড়তে তোমাদের প্রয়োজন হবে। তখন দেখবা তোমরা এই হাফের ফ্যাক্টোরিয়াল হয় √5, এগুলোর প্রমাণ আছে। আসলে আমি ওইদিকে না যাই। তাহলে আমরা আপাতত শিখলাম কি, ফ্যাক্টোরিয়াল জিনিসটা ধনাত্মক পূর্ণ সংখ্যার উপর অপারেট করতে পারে। ওকে, তাহলে ফ্যাক্টোরিয়াল ধনাত্মক পূর্ণ সংখ্যার উপর অপারেট করতে পারে। অপারেট করতে পারে। ওকে, 2 নম্বর তথ্য শিখলাম আমরা যে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1। ওকে, আবার নেগেটিভ সংখ্যার ফ্যাক্টোরিয়াল অসংজ্ঞায়িত। ওকে, অর্থাৎ এরকমভাবে যদি লিখি আমরা যে n বিলংস টু, যদি বাস্তব সংখ্যা মানে r মাইনাস হয় তাহলে n ফ্যাক্টোরিয়াল হবে অসংজ্ঞায়িত। ক্লিয়ার? অসংজ্ঞায়িত। তাহলে ফ্যাক্টোরিয়াল বানানটা ভুল গেল। ফ্যাক্টোরিয়াল ধনাত্মক পূর্ণ সংখ্যার উপরে অপারেট করতে পারবে। এবার এই ফ্যাক্টোরিয়াল নিয়ে আমরা আরেকটু সামনের দিকে আগাবো। ওকে, এবার আমি একটু উঁচু লেভেলের আলোচনা করব। তোমাদের এটা প্রয়োজন হতে পারে, বা আমি বিশেষ করে সৃজনশীল প্রশ্ন করলে আমি এই প্রশ্নগুলো দেওয়ার পক্ষপাতিত্ব আর কি। দেখো, আবার একটু শুরু করি। মনে করো 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল মানে 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1। আমি আরেকটা কথা বলে রাখি, আমি ফ্যাক্টোরিয়ালের উপরে ডিটেল ক্লাস ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমার উজ্জ্বল জেল শিক্ষালয়। ওখানে অবশ্য আমি এটা নিয়ে সম্পূর্ণ ডিটেল আলোচনা করেছি। ইতিমধ্যে অনেকে এই ইউটিউব চ্যানেল দেখে শিখে নিয়েছে। তারপর আমি আজকে আলোচনা করতেছি যে অনেকে হয়তোবা সেই চ্যানেলের কথা এখনো জানে না, হয়তোবা কেউ মানে অলসতার কারণে দেখতে পায়নি। এই জন্য আমি আজকে কিন্তু আবার এটা পড়াচ্ছি সবার উদ্দেশ্যে। আবার যারা শিখে নিয়েছে তারা কিন্তু মন খারাপ করিও না প্লিজ। আমার অনুরোধ তোমাদের প্রতি, তোমরা মন খারাপ করিও না। তোমরা যেহেতু এটা শিখে থাকতে পারো আর কি, আমি তারপরেও তোমাদের সময় নষ্ট করতেছি, এই জন্য দুঃখিত আমি। তাহলে দেখো 7 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1, রাইট? আমি যে কাজটা করতে চাই এগুলো কিন্তু সবই পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোর গুণফলও কিন্তু একটা নতুন ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, রাইট? আমার প্রশ্ন, এই সংখ্যাগুলোর ভিতরে দেখো এই 7 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু যে সংখ্যাগুলো এখানে গুণ আকারে লিখেছি, সেই সংখ্যাগুলির ভিতরে কিছু আছে মৌলিক সংখ্যা, কিছু আছে যৌগিক সংখ্যা। বাট আমি যে কাজটা করতে চাই, এই সব সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার সূচক আকারে প্রকাশ করব, অর্থাৎ পাওয়ার দিয়ে প্রকাশ করব। অর্থাৎ আমি বেজে, যেমন এখানে 6 আছে, রাইট? 6 তো একটা যৌগিক সংখ্যা, 6 এর উপরে পাওয়ার 1 আছে, কিন্তু আমি এমনভাবে এটাকে লিখতে চাই যেন মৌলিক সংখ্যা তাকে বেজে পাওয়ারে যা ইচ্ছে তাই থাক। ওকে, তাহলে সেটা করি আমরা। 7 × এই 6 কে লিখতেছি 2 × 3, ওকে, ইন্টু 5, 4 কে লিখতেছি 2 × 2, ইন্টু 3, ইন্টু 2, ইন্টু 1 লেখার দরকার নেই। ওকে, এখন বলো এগুলো তো সবই গুণ আকারে আছে। এখানে টোটাল 2 কয়টা গুণ আকারে আছে? 1টা, 2টা, 3টা, 4টা। এখানে লেখো 2 টু দি পাওয়ার 4। দেখো 2 কিন্তু একটা
প্রাইম নাম্বার, ঠিক আছে, এটা একটা প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা আর কি। ওকে, ইনটু 3 কয়টা আছে এখানে বাবা দেখো তো একটু প্লিজ, একটা দুইটা, তাহলে 3 স্কয়ার, 3ও কিন্তু একটা প্রাইম নাম্বার। ওকে, তাহলে 3 এর উপরে পাওয়ার 2 দিলাম। 3 পরের প্রাইম নাম্বার কিন্তু 5, তাহলে 5 এর উপরে পাওয়ার কত, এখানে কয়টা 5 আছে, একটা, তাহলে 1 ইনটু এখানে 7 কয়টা আছে বাবারা, একটা, তাহলে 7 টু দি পাওয়ার 1। এবারে দেখো 7 ফ্যাক্টোরিয়ালকে এইভাবেও প্রকাশ করা যায়। আমরা কিন্তু একটু আপডেট ভার্সনে লিখলাম। ওকে, খেয়াল করো 7 ফ্যাক্টোরিয়াল মানে 7 অ্যাকচুয়াল সংখ্যা কিন্তু এটা, যে 7 ফ্যাক্টোরিয়াল মানে 7 থেকে শুরু করে 1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যার গুণফল। সেই জায়গাটা থেকে আমরা একটু ভাষণ চেঞ্জ করে দিয়েছি। ভাষণটা কি, মৌলিক সংখ্যার পাওয়ার আকারে প্রকাশ করতে হবে, রাইট? তাহলে তোমাকে এইভাবে প্রকাশ করতে হবে। হ্যাঁ, এখন যদি আমি তোমাকে বলি তাহলে 8 ফ্যাক্টোরিয়ালকে মৌলিক সংখ্যার সূচক দিয়ে প্রকাশ করো। ওকে, তাহলে আমি 8 ফ্যাক্টোরিয়ালকে লিখতেছি, দেখো সরি, আমি যদি এখন 8 ফ্যাক্টোরিয়ালকে আমি সাধারণভাবে সংজ্ঞা অনুসারে আগে লিখি, 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। কি ক্লিয়ার? লক্ষ্য করো এই 8কে আমরা এমনভাবে লিখব যেন মৌলিক সংখ্যার পাওয়ার বোঝায়। ওকে, তার কোন মৌলিক সংখ্যার উপরে পাওয়ার দিলে 8 হয়, 2 এর উপরে পাওয়ার 3 দিলে 8 হয়, ইন্টু 7 তো নিজেই একটা মৌলিক সংখ্যা, 6 হচ্ছে 2 ইন্টু 3, 5 তো মৌলিক সংখ্যা, 4 মানে 2 স্কয়ার, 3 তো 3, 2 তো একটা মৌলিক সংখ্যা, 1 লেখার দরকার নেই, রাইট ভাইরা আমার? এদিকে খেয়াল করো, এইবারে আমরা দেখব যে মৌলিক সংখ্যা শুরুই হয় 2 থেকে। ওকে, তাহলে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 11, এভাবে চলতে থাকবে। এখন দেখো এখানে আমি লিখব আগে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, এরকম ভাবে, তারপরে 11 আছে মৌলিক সংখ্যা, তারপরে 13 আছে, যেহেতু এখানে 11, 13 এখানে আসেইনি আলোচনার মধ্যে, সুতরাং সেগুলো নেওয়ার প্রয়োজন নাই। এখন বলো এখানে 2 সর্বমোট কয়টা আছে, এখানে আছে 3টা, এখানে একটা 4টা, 4 আর 2 6টা, 6 রাখে 7টা, তাহলে 2 টু দি পাওয়ার 7। কি ক্লিয়ার? এবারে এখানে 3 আছে কয়টা, একটা, দুইটা, 3 স্কয়ার, 5 আছে কয়টা, একটা, 7 আছে কয়টা, একটা। ওকে, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু এইটা। ক্লিয়ার? 8 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 7, 3 স্কয়ার, 5 টু দি পাওয়ার 1, 7 টু দি পাওয়ার 1। অর্থাৎ আমরা যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়ালকে এরকম প্রাইম নাম্বারের পাওয়ার দিয়ে প্রকাশ করতে পারি, প্রাইম নাম্বারের পাওয়ার দিয়ে প্রকাশ করতে পারি, রাইট? তো আমার এখন প্রশ্ন, আমি তো এটা শেখানোর জন্য এখানে আসি নাই, আমি যে জিনিসটা তোমাদেরকে শেখাতে চাই, আমি এখানে এইবার তোমাদেরকে একটু ছোট ছোট প্রশ্ন, এতক্ষণ থেকে তো বকেই গেলাম, শুধু ফ্যাক্টোরিয়ালই শেখাচ্ছি, রাইট? অঙ্ক তো কিছু করাচ্ছি না। আমার ছোট ছোট এখানে একটু প্রশ্ন আছে, যে আমি দেখো এখানে 7 ফ্যাক্টোরিয়াল করেছি, 2 এর উপর পাওয়ার 4 পাইছি, 3 এর উপর পাওয়ার 2 পাইছি, 5 এর উপর পাওয়ার 1 পাইছি, 7 এর উপর পাওয়ার 1 পাইছি। আমার প্রশ্ন, এই 7 ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান কত? এখন দেখো এইটা ইকুয়াল টু, এগুলো তো সব গুণ আকারে আছে, তার মানে কি এই জিনিসটাকে, এই 7 ফ্যাক্টোরিয়ালকে দেখো, এই 7 ফ্যাক্টোরিয়ালকে এই 2 টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করা যায়, কিন্তু ভাগ করলে তার মানে কি এইটা ভাগ এইটা ইকুয়াল টু এইটা, রাইট? এটা তো একটা পূর্ণ সংখ্যা, তার মানে নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে কি 7 ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার 4 দ্বারা বিভাজ্য, 3 টু দি পাওয়ার 2 দ্বারাও বিভাজ্য, 5 টু দি পাওয়ার 1 দ্বারাও বিভাজ্য, 7 টু দি পাওয়ার 1 দ্বারাও বিভাজ্য, কে 7 ফ্যাক্টোরিয়াল সংখ্যাটা। আবার দেখো 2 টু দি পাওয়ার 4 দ্বারা, আমি কিন্তু এটাও বলতে পারি যে 7 ফ্যাক্টোরিয়াল, এই 7 ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার 4 দ্বারাও বিভাজ্য, 2 টু দি পাওয়ার 3 দ্বারাও বিভাজ্য, 2 টু দি পাওয়ার 2 দ্বারাও বিভাজ্য, 2 টু দি পাওয়ার 1 দ্বারাও বিভাজ্য। কারণ কি এই 2 টু দি পাওয়ার 4 এর মধ্যে
টু টু দি পাওয়ার 4ও আছে, টু টু দি পাওয়ার 3ও আছে, টু টু দি পাওয়ার 3 × 2, তাই কি না? আমি যদি এইটাকে যদি লিখি টু টু দি পাওয়ার 3 × 2, তারপরে বাকি অংশ থাকলো মনে করো, ওকে? তার মানে কি এই জিনিসটাকে টু টু দি পাওয়ার 3 দ্বারা ভাগ করলে আমার এই পূর্ণ সংখ্যাটা থাকবে, এগুলো গুণ করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে, রাইট? আমি ওটাই বলছি। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল টু টু দি পাওয়ার 4 দ্বারাও বিভাজ্য, টু টু দি পাওয়ার 3 দ্বারাও বিভাজ্য, টু টু দি পাওয়ার 2 দ্বারাও বিভাজ্য, টু টু দি পাওয়ার 1 দ্বারাও বিভাজ্য। ক্লিয়ার? এখন আমার প্রশ্ন কিন্তু এরকম না, আমার প্রশ্ন হচ্ছে এরকম। তোমরা প্রশ্নটা একটু লেখো প্লিজ, হ্যাঁ? যে 7 ফ্যাক্টোরিয়াল টু টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে টু টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান কত? আমার প্রশ্ন হচ্ছে এইটা। প্রশ্নটা একটু লিখে রাখো তোমরা খাতায়, ঠিক আছে? যে 7 ফ্যাক্টোরিয়াল টু টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে, এই বিভাজ্য বানানটা ভুল হয়েছে, সরি। আমি কি বাংলা আসলে বাংলায় আমি ইন্টারমিডিয়েট খুবই কম পাইছিলাম, 2 পেপার মিলে 119 পাইছিলাম, খুবই দুঃখজনক আসলে। যাই হোক, দেখো তাহলে প্রশ্নটা একটু তোমরা তুলে নাও, হ্যাঁ? এই প্রশ্নটা একটু তোমরা খাতায় তোলো যে 7 ফ্যাক্টোরিয়াল টু টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান কত হবে? এখন দেখো 7 ফ্যাক্টোরিয়াল কি কি দ্বারা বিভাজ্য? 2 এর জন্য টু টু দি পাওয়ার 1 দ্বারা বিভাজ্য, টু টু দি পাওয়ার 2 দ্বারা বিভাজ্য, টু টু দি পাওয়ার 3 দ্বারা বিভাজ্য, টু টু দি পাওয়ার 4 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে বলো তো, এখানে n এর মান 1 হতে পারে, n এর মান 2 হতে পারে, n এর মান 3 হতে পারে, n এর মান 4 হতে পারে। তাহলে n এর সর্বোচ্চ মান কত? n এর সর্বোচ্চ মান হচ্ছে 4, রাইট? তাহলে 7 ফ্যাক্টোরিয়াল টু টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান 4, এটাই অ্যান্সার। কিন্তু আবার যদি আমি বলি যে 3 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান কত? তুমি বলবা সর্বোচ্চ মান এখানে 2। যদি 5 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হয় 7 ফ্যাক্টোরিয়াল, তাহলে n এর সর্বোচ্চ মান কত? 1। কি ক্লিয়ার? কিন্তু আমি তো এইভাবে শেখাবো না, একটু পরে আসতেছি আমি। তো এটা হচ্ছে ম্যানুয়ালি অ্যান্সার করার বুদ্ধি। যেমন 8 ফ্যাক্টোরিয়াল টু টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে, আমি যদি এই প্রশ্নটা করি, হ্যাঁ, দেখো যে 8 ফ্যাক্টোরিয়াল টু টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান কত? এখানে n এর সর্বোচ্চ মান হবে 7। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল টু টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান কত? দ্যাট ইজ 7। ওকে, এবারে এই জিনিসটাকে আমরা ভিন্নভাবে একটু শিখব। হ্যাঁ, খেয়াল করো, এখানে যে প্রশ্নটা করলাম যে 8 এর ফ্যাক্টোরিয়াল করলে যে বিরাট একটা সংখ্যা পাওয়া যাবে, এটার মান অ্যাকচুয়ালি আসবে তোমাদের, একটু বলি, 8 ফ্যাক্টোরিয়াল মান ক্যালকুলেটরে বা এগুলো গুণ করে দেখবা 40,320 আসবে। 40,320। এই 40,320 সংখ্যাটাকে 2 টু দি পাওয়ার 7 দ্বারা ভাগ করা যায়, বিভাজ্য হবে নিঃশেষে। তাহলে 2 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান হবে এখানে 7। কি ক্লিয়ার? এই জিনিসটাকে গণিতবিদরা সংক্ষেপে প্রকাশ করলেন। গণিতবিদরা অনেক কিপটা টাইপের হয় আসলে, অনেক খরচ কম করতে চায়, তারা সবসময় সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে চায়। অর্থাৎ এই যে জিনিসটা আমি বলতেছি যে 8 ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান কত, এই জিনিসটাকে, তাহলে আমি এই পুরো জিনিসটাকে বাংলায় লিখতেছি। হ্যাঁ, 8 ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান কত। ওকে, এই জিনিসটাকে ম্যাথমেটিশিয়ানরা প্রকাশ করলেন এইভাবে। খেয়াল করে, এটা একটু তোমার লিখে রাখো। এক্সপোনেন্ট ভ্যালু, এটা ই থেকে বলা হয় এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট ভ্যালু অফ 2/8 ফ্যাক্টোরিয়াল। এই যে দেখো এই জিনিস, অর্থাৎ এইটার পুরা বাংলা হচ্ছে এই জিনিস যে 8 ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান, এই জিনিসটাকে
প্রকাশ করা হয় এইভাবে, ই সাফিক্স টু, ওকে, এই যে বেজে ই সাফিক্স টু বাই 8 ফ্যাক্টোরিয়াল পড়া হয়, অর্থাৎ এক্সপোনেন্ট ভ্যালু অফ 2, এক্সপোনেন্ট অফ 2 প্রাইম নাম্বার 2, এটাকে ইংলিশে বলা হয় এইভাবে এক্সপোনেন্ট অফ প্রাইম নাম্বার 2, প্রাইম নাম্বার 2 বাই 8 ফ্যাক্টোরিয়াল, এই জিনিস। ওকে, এক্সপোনেন্ট অফ, এক্সপোনেন্ট মানে কি, ওই পাওয়ার আর কি, সূচক। তাহলে এক্সপোনেন্ট অফ প্রাইম নাম্বার 2 বাই 8 ফ্যাক্টোরিয়াল, রাইট? জাস্ট এটা প্রকাশভঙ্গিটা বললাম, যেটাকে এভাবে প্রকাশ করা হয়। ওকে, এবার আসো, এই যে জিনিসটা দেখো, আমি যদি এটা তোমাকে প্রশ্ন করি যে 8 ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান কত, তুমি যদি এটাকে এভাবে করতে চাও যে প্রথমত 8 ফ্যাক্টোরিয়ালকে 8 থেকে 1 পর্যন্ত লিখলা, তারপরে মৌলিক সংখ্যাগুলোর পাওয়ার আকার প্রকাশ করলা, তারপরে 2 এর পাওয়ার বললা, এটা ছোট ছোট সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। বাট যখন সংখ্যাগুলো অনেক বড় হবে তখন এই কনসেপ্টটা এখানে ফেল করবে আসলে, এবং ফেল করবে না, হবে, কিন্তু অনেক সময় ব্যয় হবে। বাট আমরা চাই যে এমন কিছু টেকনোলজি শিখতে, যে টেকনোলজি ইউজ করে আমরা কম সময়ে বেশি ভালো রেজাল্ট নিয়ে আসতে চাই, এবং এটাই তো আমরা শিক্ষিত জাতি হিসেবে মানে চিন্তা করি। আমি এই জন্যই বলি যে যত বেশি শিক্ষিত, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। কারণ হচ্ছে সে শিক্ষা অর্জন করে কোনো একটা সমস্যাকে সমাধান করে খুব অল্প সময়ে, এবং সেক্ষেত্রে সেই দেশের বেনিফিটটা বেশি হয় আর কি, মানে কম বিনিয়োগ করে বেশি মুনাফা অর্জন করা যায় আর কি, এরকম ব্যাপারটা। তো যাই হোক, আমি এটাকে আরেকটু আলোচনা করি, তারপরে আমরা আসল আলোচনায় যাব। আজকে এখনো আসল আলোচনায় যাইনি কিন্তু, হ্যাঁ। আমি এবার যেটা করব সেটা হচ্ছে একটু ফ্লোর ফাংশন আর হচ্ছে সিলিং ফাংশন, এটা নিয়ে একটু আলোচনা করি, তারপরে আমি আবার আসতেছি এখানে। ফ্লোর অ্যান্ড সিলিং, সিলিং বানান কি হলো, মাফ করে দিও বানান যদি ভুল হয়। ওকে, ফ্লোর অ্যান্ড সিলিং ফাংশন। ওকে, তো এটা আবার কীরকম জিনিস দেখো, এটা আসলে একটা সংখ্যার মানে নাম্বারকে প্রকাশ করার পদ্ধতি আর কি। মনে করো এরকম যে 2.3, এটা একটা সংখ্যা, এটা একটা ভগ্নাংশ সংখ্যা, রাইট? এই 2.3কে যদি এই চিহ্ন দেওয়া হয়, এটাকে বলা হয় 2.3 ফ্লোর ভ্যালু বা ফ্লোর ফাংশন। তাহলে 2.3 এটা ফ্লোর, অর্থাৎ এখানে দেখো আমি এখানে দুই সাইডে দুটা ওয়াল তুলেছি, এখানে মেঝে আছে কিন্তু ছাদ নাই, অর্থাৎ মনে করো কোন একটা বিল্ডিং এর 2 তলার উপরে আরেকটু ইট গাঁথা হয়েছে, রাইট? তাহলে তার ফ্লোরটা কততম তলা, সেটা হচ্ছে 2 তলা, রাইট? অর্থাৎ 2.3 ফ্লোর মান হচ্ছে 2, এটাকে প্রকাশ করা হয় এইভাবে, রাইট? আবার এটা যদি বলি আমি 2.3 ছাদ আছে মেঝে নাই, এই যে দেখো ছাদ আছে কিন্তু মেঝে নাই, তাহলে দিস উইল বি ইকুয়াল টু 3। তার মানে কি 2.3 অর্থাৎ 2 তলার একটু বেশি করা হয়েছে, তার উপরে যদি একটা ছাদ দেওয়া হতো সেটাকে আমরা কয় তলা বলতাম, সেটা 3 তলা, এটাকে 3 বলা হয়। এটাকে বলা হয় সিলিং ফাংশন, এটাকে বলা হয় ফ্লোর ফাংশন, রাইট? তো আমরা যে প্রবলেমটা একটু আগে এখানে দেখেছি যে 8 ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান কত, এটা বের করার একটা ম্যানুয়াল পদ্ধতি দেখেছি, রাইট? এবার আমরা ফ্লোর ফাংশন ব্যবহার করে এটার অ্যান্সার বের করতে পারি। এটার একটু ছোট্ট করে নিউমেরিক্যাল মেথডটা একটু তোমরা শেখো একটু, তাহলে তোমাদের জন্য খুবই সুবিধা হবে এবং অনেক প্রশ্নের অ্যান্সার করতে পারবা। এই যে দেখো, যদি আমি তোমাদেরকে বলি e2 বাই 8 ফ্যাক্টোরিয়াল বের করতে হবে, এটার বাংলা কি, এটা কিন্তু ভুলে গেলে হবে না, ঠিক আছে? ভুলে যদি যাও তুমি আমাকে পারবে না ভুলে যেতে অঙ্কগুলোকে, রাইট? তো মজা করে এরকম অনেক সময় অনেক উদাহরণ বা অনেক কথাই আমি বলি, সেগুলো নিয়ে আবার ছেলেমেয়েরা অনেক ট্রল করে। আমি এখানে খুব
মানে হতাশ আসলে। হ্যাঁ, কিছুদিন আগে আমি একটা দেখলাম যে একটা ভিডিও, যারা আসলে পজিটিভ চিন্তা করতে পারে না, নেগেটিভ চিন্তা করে, তারা এগুলোকে নেগেটিভভাবে উপস্থাপন করে। আমার গোটা একটা ভিডিও আমি একটা বাস্তব সংখ্যার অসমতাকে মানে অসমতাকে আমি লাইন ডায়াগ্রাম দিয়ে সহজে শেখাই, এবং সেটাকে শেখাতে গিয়ে আমি বলেছি দেখো যে কোনো ধরনের প্রবলেম তোমার লাইন ডায়াগ্রাম দিয়ে করতে পারবা এই অসমতার সমাধানগুলোকে, এবং এইভাবে পড়াইলে তোমার প্রতি মানে স্টুডেন্ট বলো, তোমার কাছের মানুষ বলো, সবাই তোমার প্রতি অনেক আকৃষ্ট হবে যে এই কত সুন্দর জিনিস ম্যাথমেটিক্স। এই ম্যাথমেটিক্সের বাইরের জিনিস যতটা না বেশি সুন্দর, তার ভেতরের জিনিস অত্যন্ত অত্যন্ত সুন্দর। যারা এটাকে ফিল করতে পারেছে তারা কিন্তু ম্যাথের প্রেমে পড়েছে, রাইট? আমি এই কথাটাই বোঝাতে চাইছিলাম, অথচ সেই জিনিসটাকে তারা নেগেটিভ করে। আমি গতকালকে একটা দেখলাম, কোনো একটা মানে হচ্ছে আর কি ব্লগ বা হচ্ছে কোন একটা পেজ আমার এটাতে ট্রল করেছে যে দেখেন কিভাবে প্রেম নিবেদন করতে হয়, এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। মানে কি, সে নেগেটিভ চিন্তা করতে করতে তার মাথাকে সবসময় সে নেগেটিভেই নিয়ে চলে গেছে, এত ন্যারো চিন্তা তার, রাইট? আমি তার উদ্দেশ্যে বলবো, আমি পড়ানোর জন্য বা আমি স্টুডেন্টদেরকে শেখানোর জন্য আমি উদাহরণ নিয়ে আসতে পারি, হয়তোবা সেটা আমার লাইভ ভিডিও হয়ে গেছে বা ভিডিও হয়ে গেছে বলে ওখান থেকে জাস্ট ওইটুকু অংশ কেটে দিয়ে তারা ট্রল করে দিচ্ছে, বাট আমি কিন্তু সে নেগেটিভ মাইন্ডে পড়াইনি, আমি কিন্তু পড়াইছি পজিটিভ মাইন্ডে অঙ্ক শেখানোর জন্য, রাইট? তো যাই হোক, আমি তাকে উদ্দেশ্য করে বলছি যারা এগুলো করছে তাদের প্রতি আমার আবারও শুভেচ্ছা, শুভকামনা যে তারাও আমার এই ভিডিওটা দেখেছে, হয়তো বা তারাও কিন্তু সেই অঙ্কটা শিখেছে। এই ধরনের কিছু মানুষ আছে, কিন্তু একবার হলেও রাত্রিবেলাতে শুয়ে থেকে তার আত্মসমালোচনা করেছে হয়তোবা যে এই অঙ্কটা এইভাবে করা যায়, আর আমার প্রাপ্তিতা সেখানেই, আমি সেখানেই সুখী। ওকে, ধন্যবাদ। দেখো, e2 8 ফ্যাক্টোরিয়াল এর মানে কি? 8 ফ্যাক্টোরিয়াল করে যে 40,320 সংখ্যাটা পাওয়া গেছিল, সেই সংখ্যাটাকে 2 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান বের করার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এইটা, যে e2 বাই 8 ফ্যাক্টোরিয়াল। এই জিনিসটাকে আমরা ম্যানুয়ালি যখন করেছিলাম, খেয়াল করো, যখন ম্যানুয়ালি সলভ করেছিলাম তখন এইভাবে আমাদেরকে ভাঙ্গে প্রকাশ করতে হয়েছিল। আমরা আর ওইভাবে করব না, একটু খেয়াল করো তোমরা। সেটা হচ্ছে তোমরা এইভাবে করবা, এই 8কে 2 দ্বারা একবার ভাগ করবা, অর্থাৎ এখানে যে সংখ্যাটা সেটা দ্বারা, এবং এই 2 এর পাওয়ার আস্তে আস্তে বাড়াবা। 8কে 2 স্কোয়ার দ্বারা ভাগ করবা একবার, 8কে 2 কিউব দ্বারা ভাগ করবা একবার। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাই আমরা কতক্ষণ পর্যন্ত এই ভাগটা করব, রাইট? উত্তর হচ্ছে যখনই দেখবা এই হর লবের থেকে বড় হয়ে যাচ্ছে সেখানে থেমে যাবা, রাইট? তাহলে দেখো, এই 8কে 2 দ্বারা ভাগ করা যায় আর কি, একটা 0 থেকে বড় সংখ্যা আসে। এখানে দেখো 8কে 4 দ্বারা ভাগ করা যায়, 8কে 8 দ্বারা ভাগ করা যায়। এরপরে যদি আমি 2 টু দি পাওয়ার 4 নিই, দ্যাট ইজ 16 হয়, তাহলে লব থেকে হরই বড় হয়ে যায়, ওখানে যাব না আমরা তার আগ পর্যন্ত। ওকে, এবং এটা নেওয়ার পরে এটার ফ্লোর মান নিতে হবে। ওকে, এগুলোর ফ্লোর মান নিতে হবে। এটার ব্যাখ্যাও আছে, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, এটার ব্যাখ্যাও আমি দিব যে কেন ফ্লোর মান নিলেই ওই 2 এর সর্বোচ্চ পাওয়ার মানটা পাওয়া যায়, এটার ব্যাখ্যাও আমি তোমাদেরকে দিব। ওকে, খেয়াল করো। তাহলে আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি তোমাদেরকে, এখানে যেমন 2.3 ফ্লোর মান নিয়েছিলাম, খেয়াল করো 2.3 ফ্লোর মান 2, কিন্তু পূর্ণ সংখ্যার ফ্লোর মান বলিনি, তাই না? ধন্যবাদ। দেখো, যে কোনো পূর্ণ সংখ্যার ফ্লোর মান 5, মানে যে কোনো পূর্ণ সংখ্যার ফ্লোর মান সেই পূর্ণ সংখ্যা, অর্থাৎ 5 এর ফ্লোর মান 5 হবে, আবার 5 এর সিলিং মানও কিন্তু 5ই হবে। ওকে, এটাকে আবার এভাবে প্রকাশ করা হয়, এই যে
এইভাবে ইন্টিজার ভ্যালু অফ 5 দ্যাট ইজ 5, এটা মনে রেখো। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যার ফ্লোর মান বলো আর সিলিং মান বলো ওই সংখ্যাটাই হবে। তো এখন আসো তোমাদেরকে একটু মজার ব্যাপার বলি, এরপরে দিবা এখানে মিডিলে প্লাস চিহ্ন। ওকে, এটার ব্যাখ্যা কিন্তু আমি দেব যে কেন এই কাজটা করলেই 2 এর সর্বোচ্চ পাওয়ার পাওয়া যায়। দিস ইকুয়াল টু বলো বাবা 8/2 মানে কত 4, যার ফ্লোর মান কত 4। 8/4 মানে কত 2, 8/8 মানে কত 1, দিস ইকুয়াল টু 7। এই 7টাই হচ্ছে 2 এর সর্বোচ্চ পাওয়ার। খেয়াল করো, এই দেখো, এই যে দেখো, এই যে 2 এর সর্বোচ্চ পাওয়ার 7। কি ক্লিয়ার? তাহলে আমরা যখন 2 এর পাওয়ার বের করব তখন 2 দ্বারা ভাগ করতে থাকবো, তখন তাক লাগে যাবে মানুষজন, রাইট? আমি যখন 3 এর পাওয়ার বের করব তখন 3 দ্বারা ভাগ করতে থাকবো। দেখো খেয়াল করো, আমি এখন এখান থেকে E3/8 ফ্যাক্টরিয়াল বের করব। হোয়াট ডু ইউ মিন বাই দিস সিম্বল? এটা দ্বারা তুমি কি বোঝো? ইউ মিন এক্সপোনেন্ট ভ্যালু অফ প্রাইম নাম্বার 3/8 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 8 ফ্যাক্টোরিয়াল সংখ্যাটিকে 3 টু দি পাওয়ার n দ্বারা ভাগ করলে n এর সর্বোচ্চ মানকে এই নোটেশন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এটাকে কি দ্বারা কি করব? এটা ইকুয়াল টু, এটাকে লিখবো আমরা 8/3 একবার, এরপরেরটাতে লিখবো 8/3 স্কয়ার। তোমরা মন থেকে বলো, একবার অন্তর থেকে বলো, 3 স্কয়ার মানে কত? 9। 9 8 এর থেকে বড় কিনা? অর্থাৎ 9 দ্বারা 8 কে ভাগ করা যাবে না, রাইট? আমি আগেই বলেছি হর অবশ্যই লব থেকে ছোট হতে হবে অথবা সমান হতে হবে। তাহলে 8 কে 3 স্কয়ার দ্বারা ভাগ করা যাচ্ছে না। ওকে, তাহলে এখানে এই যদি ভুল করেও তুমি লেখো তাহলে কিন্তু সমস্যা। দেখো 0 পয়েন্ট সামথিং আসবে, 8/9, এটা আসবে 8/9 মানে 0 পয়েন্ট সামথিং। তার মানে এটার আবার ফ্লোর মান নিবা তুমি, এটার ফ্লোর মান তো 0, ওটা লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা এটা মিশাই দিই। ওকে, তাহলে দেখো, তাহলে 8/3 এর ফ্লোর মান নিব। ওকে, এখন বলো 8/3 মানে কত? 8/3 মানে 2.666 এরকম ভাবে চলতে থাকবে, এটার ফ্লোর মান। তো আমি তোমাদেরকে ফ্লোর ফাংশন কি শিখাইছিলাম? যে 2 পয়েন্ট সামথিং এর ফ্লোর মান মানে 2 তলার একটু বেশি ইট গাঁথে লিয়েছো মস্তক বাসায় তুমি, বুঝলা? তাহলে ওর ফ্লোরটাকে কয় তলা বলবা? 2 তলা বলবা না? তো দিস ইকুয়াল টু আসলে 2। তার মানে 8 ফ্যাক্টরিয়াল করে 3 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান হবে 2। দেখো খেয়াল করে, ম্যানুয়ালি কিন্তু আমরা এই কাজটাই করেছিলাম। এই দেখো 8 ফ্যাক্টরিয়াল করে 3 এর উপরে পাওয়ার কত? 3 এর উপরে পাওয়ার কত? 2। এখানে 3 এর উপরে পাওয়ার কত পাইলাম আমরা? তাহলে এক্সপোনেন্ট ভ্যালু অফ 3, এক্সপোনেন্ট মানেই পাওয়ার, কত পাইছি? 2। তাহলে এইভাবে করলে অঙ্কগুলো অনেক সহজে হয়ে যায়। তাহলে আমি যদি এখন তোমাদেরকে যে কোনো অঙ্ক বলি, পারবা কিনা? বাসার জন্য অঙ্ক লেখো। এবার বাসার কাজ তোমাদেরকে বলেছিলাম যে আমি প্রত্যেক দিন যা পড়াবো সেগুলোর উপরে 2-1টা করে বাসার কাজ দিব। ওকে, একটু কাজটা লিখে নাও। 1 নম্বর প্রশ্ন লেখো, 50 ফ্যাক্টোরিয়াল 3 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান কত? ওকে, আমি যে প্রবলেমগুলো দিচ্ছি তোমাদের বাসার জন্য, এবং এটাকে কিভাবে প্রকাশ করবা তোমরা? এটাকে জাস্ট এইটা, অর্থাৎ আমি যদি সংক্ষেপে লিখতাম E3/50 ফ্যাক্টোরিয়াল, আমি এটার কনসেপ্ট একটু আগে শিখাইছি, কিভাবে শিখাইছি এটা দিয়ে তোমরা বাসায় সলভ করবা। ওকে, তাহলে এটা ইকুয়াল টু হোয়াট? আমি বাংলা না লিখে এটাও লিখতে পারতাম, রাইট? এই জিনিসটাই আসলে এই সংক্ষিপ্ত রূপ এইটা। ওকে, এবার আরেকটা প্রশ্ন লেখো, 100 ফ্যাক্টোরিয়াল 5 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান কত? n এর সর্বোচ্চ মান কত? অথবা তোমাকে এইভাবে আমি দিতে পারতাম যে E5/100 ফ্যাক্টোরিয়াল, এটা ইকুয়াল টু হোয়াট? ওকে,
এই দুটা প্রশ্ন তোমরা অ্যান্সার করে গ্রুপে কমেন্ট বক্সে শুধু অ্যান্সারটুকু দিবা, অবশ্যই দিবা। আমি তো সামনের দিন আগে এই দুটা সলভ করবো, তারপরে নতুন ক্লাস শুরু করবো, এইভাবে আর কি। ক্লাসটা হবে আমাদের এইভাবে। আমি প্রত্যেক দিন যেটুকু জিনিস শেখাবো আমি সেটুকুর উপরেই তোমাদের জন্য বা চিন্তা করার জন্য, নিজে নিজে অঙ্ক করার জন্য, মানে সবচাইতে বড় কথা হচ্ছে তোমরা যদি নিজেরা বাসায় চিন্তা করে করে অঙ্ক শিখতে পারো, আমার শেখানোর থেকে সেই শেখাটা হবে অনেক বেশি শান্তির, অনেক বেশি সুখ পাওয়া যায়, সেখানে শান্তিতে থাকা যায়। ওকে, তো আমার প্রতি মানে আমার শিক্ষার্থীদের প্রতি অনুরোধ, তোমরা নিজেরা অঙ্ক বানাও, নিজেরা অঙ্ক সলভ করো, বন্ধুদের সাথে ডিসকাস করো, গ্রুপ ডিসকাশন করো, এটা সবচেয়ে বেশি উপকারী, রাইট? আমি কি করব? আমি কতটুকু পড়াবো? আমি তোমাকে সিলেবাস শেষ করে দেওয়ার জন্য সবই পড়াবো হয়তো বা, বাট আমি একটা একটা করে জিনিসপত্র তোমাদেরকে শিখিয়ে নিয়ে চলে যাব। বাট তুমি যখন এটা আর একটু ভাস্ট মানে এরিয়া নিয়ে যদি পড়তে চাও, সেক্ষেত্রে তোমাকে নিজেকে পড়তে হবে, অনেক বই পুস্তক দেখতে হবে, নেট ঘাঁটো, তুমি এগুলো সোর্স দাও, তুমি ফ্যাক্টোরিয়াল দিয়ে সার্চ দাও যে হিস্ট্রি অফ ফ্যাক্টোরিয়াল, হোয়াট ইজ দ্য ফ্যাক্টোরিয়াল অফ জিরো, হয় জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1, দেখো অনেক কিছু পেয়ে যাবা তুমি। ইউটিউব আছে, গুগল আছে, বিভিন্ন সোর্স আছে, বিভিন্ন বই পুস্তক আছে, তুমি সেগুলো দেখে পড়ালেখা করো, রাইট? এই আমি তো মনে করতেছি এই লকডাউনের ভিতরে ছেলেমেয়েরা বাসায় যতটুকু পড়ালেখা করেছে, যেটুকু পড়ালেখা করেছে সেটুকুই তাদের কাজে এসছে। বাট সারা বছর ছেলেমেয়েরা যেভাবে প্রাইভেট পড়ে বেড়ায়, হয়তোবা আমিও প্রাইভেট পড়াই, তোমরা বলবে ভাই আপনি তো প্রাইভেট পড়ান, হ্যাঁ আমি পড়াই, কিন্তু আমাদের দেশে যে ট্রেন্ড চালু হয়েছে এটা খুবই হতাশাজনক। বিশেষ করে আমার রাজশাহীর অবস্থার কথা বলি, রাজশাহীতে এমন ট্রেন্ড হয়েছে, ছেলেমেয়েদেরকে আমাদের সম্মানিত গার্ডিয়ানরা কোথায় প্রাইভেটে ভর্তি করাইছে এটা ছেলেমেয়েরাই জানে না। মানে ওই যে পাশের ভাবি বা পাশের বাড়ির ভাবিরা কি করেছে, অমুক জায়গায় ভর্তি করাইছে, তাহলে আমাকে ভর্তি করাতে হবে, মানে কোনো কিছু না জেনে না শুনে হঠাৎ করে যায় সেখানে ভর্তি করাই দিয়েছে। ইভেন এমনও হয়েছে রাজশাহীতে একটা সাবজেক্ট 3টা টিচারের কাছে পড়ে। এরকম হয়েছে, আমি গত বছরের একটা ঘটনা বলি। এক গার্ডিয়ান আমাদের কাদেরগঞ্জের মোড়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, তাকে আরেক গার্ডিয়ান বলছে যে ভাবি আপনার ছেলেটা ম্যাথ কোথায় পড়ে? তখন বলছেন যে বেসিক শেখার জন্য উজ্জ্বল ভাইয়ের কাছে পড়ে, বইয়ের অঙ্ক করার জন্য অমুক টিচারের কাছে পড়ে, এবং সেই অঙ্কগুলো তার সঠিক হলো কিনা এটা দেখার জন্য বাসায় একটা টিচার গেছে। আমি তো ব্যাপক হতাশ, হায় হায় কি অবস্থা! তাহলে একটা সাবজেক্ট যদি 3টা টিচারের কাছে পড়ে, তাহলে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইংরেজি, আইসিটি 7টা নাকি সাবজেক্ট, 7টা সাবজেক্টেরই এখন অনেকে প্রাইভেট পড়ে। ফ্র্যাঙ্কলি বলতেছি, আমি ইন্টারমিডিয়েট থাকতে কেমিস্ট্রি আমি প্রাইভেট পড়িনি, ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে গিয়ে পড়েছিলাম। ম্যাথমেটিক্স ফার্স্ট ইয়ারে 3টা চ্যাপ্টার আমি প্রাইভেট পড়েছিলাম। তারপরে আমি বই কিনেছিলাম, বিভিন্ন রাইটারের বই কিনে চ্যাপ্টার শুরু করার আগে বইয়ের আলোচনাগুলো পড়েছিলাম, যা কিনা তোমরা বর্তমান যুগে আর পড়ো না, কারণ পড়ার সময় পাও না। তো তোমরা পড়বা কখন? এই দোষ তোমাদের না, এই দোষ আমি তোমাদেরকে দিব না, এই দোষ আমাদের, এই দোষ বর্তমান যুগের অভিভাবক মণ্ডলীদের, রাইট? কারণ এতই কম্পিটিশন বেড়ে গেছে আমাদের বাংলাদেশে, কম্পিটিশন বাড়েনি, আসলে বাড়ানো হয়েছে। এই কম্পিটিশনটা কিভাবে বাড়েছে? আমরা এই যে বিভিন্ন জন, আমরা যেমন আমাদের মতো টিচাররাই বাড়ি বাড়ি যাচ্ছে এখন স্টুডেন্টদের মার্কেটিং করতে, প্রাইভেট পড়ানোর জন্য। অথচ এক সময় ছিল এরকম যে ছাত্ররা খুঁজতো ভালো শিক্ষক কোথায় আছে, আর এখন শিক্ষকরা খোঁজে ভালো ছাত্র কোথায় আছে। খুবই হতাশাজনক যে ভালো ছাত্রটাকে তার কাছে ভর্তি করাতে পারলে ওর মাধ্যমে আরও 10টা স্টুডেন্ট আসবে। এমনও হয়েছে যে ওই ভালো স্টুডেন্টটা ওই টিচারের কাছে ভর্তি হওয়ার জন্য তাকে আবার উল্টা টাকা দেওয়া হয়েছে, তাকে রেস্টুরেন্টে নিয়ে যায় খাওয়ানো হয়, এরকম ঘটনা ঘটেছে। খুবই হতাশাজনক। তাহলে ওই ছাত্র তখন থেকে অপরাধবোধ সৃষ্টি হওয়া শুরু করলো যে সে এইভাবে টাকা ইনকাম করতে পারে। আমার অনুরোধ,
শিক্ষার্থীরা শিখবে, পড়ালেখা করবে। ঠিক আছে, কোথা থেকে ভালো কিছু পাবে সেখানে দৌড়াবে। একাধিক জায়গায় দৌড়ে নিজের সময়টাকে অপচয় করিও না। বাসায় বসে পড়ো। আমি আজকে যা পড়াচ্ছি সেটুকু তুমি বাসায় বারবার পড়ো, তুমি বন্ধুদের সাথে আলোচনা করো। এগুলো নিয়ে তুমি ফেসবুক ইউজ করা যাবে না এমনটা না। আমি কিন্তু বলি, যখন কলেজ ওঠে ছেলেমেয়েরা, তখন আমার কাছে যখন মানে পড়ার জন্য আসে, আমি প্রথমে বলি তোমাদের কাছে একটা করে অ্যান্ড্রয়েড ফোন লাগবে। ওরা বলে যে ভাই সব শিক্ষকরা তো বলে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা যাবে না। আমি বলি ব্যবহার করা যাবে, এই জন্য যাবে তুমি সেটাকে মিস ইউজ করবা না, এইটুকু আমি বলি। তুমি তোমার প্রয়োজনটুকু নিবা ওখান থেকে। তুমি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করো, তুমি বাসায় নেট ইউজ করো, নেট ইউজ করে তুমি তোমার পড়ালেখার সোর্স খুঁজে বের করো। তুমি বন্ধুদের সাথে মেসেঞ্জারে এমনি গল্প না করে তুমি তুমি একটা অঙ্ক করো, নতুন একটা অঙ্ক বানিয়ে তোমার বন্ধুকে পাঠাও যে দোস্ত এই অঙ্কটা একটু করে দে, অথবা এই অঙ্কটা একটু চিন্তা কর হয় কিনা। দেখো বন্ধুদের মধ্যে আরো ইন্টিমেসি বাড়বে, রাইট? তো সবাই এভাবে পড়ালেখা করুক, গ্রুপ ডিসকাশনটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এই দুটা প্রবলেম তোমরা বাসায় সলভ করে অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সারটুকু দিবা। আমি সামনের দিন অবশ্যই এটা সলভ দিয়ে দেবো। আমি এটা নিয়ে আরেকটু কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখো, আমি আবার বলি 8 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু আমরা কি পাইছিলাম, 2 টু দি পাওয়ার 7 পাইছিলাম, 3 স্কোয়ার পাইছিলাম, 5 টু দি পাওয়ার 1 পাইছিলাম, 7 টু দি পাওয়ার 1 পাইছিলাম। উপর থেকে লিখেছি, হ্যাঁ উপরে এগুলো আছে, উপরে মানে আসলে বোর্ডের উপরে। তো যাই হোক এটা আছে। আমার প্রশ্ন, এই 8 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু আবার 40,320, রাইট? আবার দেখো 7 ফ্যাক্টোরিয়াল এইটা ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 আসবে, 3 স্কোয়ার আসবে, 5 টু দি পাওয়ার 1 আসবে, 7 টু দি পাওয়ার 1 আসবে। আমি কিন্তু মুখে মুখে হিসাব করতেছি যে এখানে 7কে 2 টু দি পাওয়ার 4 আসবে কি, একটু দেখি। আমি যদি 7 ফ্যাক্টোরিয়ালকে মানে E2/7 ফ্যাক্টোরিয়াল বের করি, আমার ভুল হতে পারে, আমি তো আর মানে ইয়া না যে ভুল হবে না। 7কে 2 দ্বারা একবার ভাগ করব, 2 স্কোয়ার দ্বারা ভাগ করবো, হ্যাঁ হবে, সরি হবে, আমি ঠিক লিখেছি। প্লাস 7/2 স্কোয়ার লেখা যায়, ঠিক আছে। 7কে 2 দ্বারা ভাগ করলে 3 পয়েন্ট সামথিং মানে 3, আর 7কে 4 দ্বারা ভাগ করলে 1, মানে 7কে 4 দ্বারা ভাগ করলে 1 পয়েন্ট সামথিং, মানে পূর্ণ সংখ্যাটা নিতে হবে 1, তাহলে 3 আর 1 4, ঠিক আছে লেখা, ওকে। তাহলে 2 টু দি পাওয়ার 4, 3 স্কোয়ার, 5 টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার 1, এবং 7 ফ্যাক্টোরিয়াল এই পুরো জিনিসটা যদি গুণ করা হয় এটা আসবে 5040, ওকে। এবারে আমি যে কাজটা করতে চাই সেটা হচ্ছে, একটু খেয়াল করো, যদি তুমি 10 ফ্যাক্টোরিয়াল লিখো, 10 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কত হবে জানি না আমি, তোমরা লিখো যাও। 3 টু দি পাওয়ার কত হবে, 5 টু দি পাওয়ার কত হবে, 7 টু দি পাওয়ার কত হবে, রাইট? আমি তোমাদের কাছে একটু প্রশ্ন রাখছি, 10 ফ্যাক্টোরিয়াল করলে 2 এর পাওয়ার কত হবে, এটা একটু ক্যালকুলেশন করে আমাকে কমেন্ট বক্সে একটু জানাও তোমরা। আমি একটু দেখে নিই কমেন্ট। একটু এটা জানাও, হ্যাঁ 10 ফ্যাক্টোরিয়াল করে 2 এর পাওয়ার কত হয়, তোমরা নিজেরা একটু করো। হ্যাঁ অনেকে ইতিমধ্যে 50 ফ্যাক্টোরিয়াল করে 3 এর পাওয়ার কত হয় সেটা দিয়েছে, 100 এর পাওয়ার কত হয় সেটাও দিয়েছে, 5 এর পাওয়ার। আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমি আজকে আসলেই অনেক আনন্দ পাচ্ছি যে তোমরা বুঝেছো। রাজীব হাসান প্রতীক বলেছে যে 3 এর পাওয়ার হবে 22 এবং 5 এর পাওয়ার হবে 24, 100 ফ্যাক্টোরিয়াল করে 22 24 সবারই সঠিক হয়েছে। এস এম নাফিসুল আজিজ বলেছে 8, 2 এর পাওয়ার। মিয়াজউদ্দিন বলেছে 7, মোহাম্মদ ওমর ফারুক বলেছে 7, নাজমুস সাকিব বলেছে 10,
নামসাকে একটু ভুল হয়েছে ভাইয়া, ঠিক আছে, একটু খেয়াল করো, তাহলে তোমাদের একটু হয়তো বা বুঝতে ভুল হয়েছে, খেয়াল করো। e2/10 ফ্যাক্টোরিয়াল আমি এইটা বলেছি, হ্যাঁ, 2 এর সর্বোচ্চ পাওয়ার কত হবে একটু খেয়াল করো। এটা ইকুয়াল টু 8/একবার 2 করবা, 8/একবার 2 স্কোয়ার করবা, 8/একবার, সরি 8 না, সরি 10, সরি ভাই, সরি, 10/2 করব, 10/2 স্কোয়ার করব, 10/2 কিউব করব। 10/2 করা যাবে না, এদের ফ্লোর মান নিতে হবে, রাইট? খেয়াল করো 10/2 মানে কত? 10/2 মানে 5 প্লাস ফ্লোর মান নিয়ে নিলাম। এটার ফ্লোর মান কত? 10/4 মানে হচ্ছে 2 পয়েন্ট সামথিং, 10/4 মানে 2.5, তার মানে 2 প্লাস 10/8 মানে 1 পয়েন্ট সামথিং, তার ফ্লোর মান কত? 1। দিস ইকুয়াল টু 8। যারা 8 বলেছো তাদের সঠিক। ধন্যবাদ ফজিলাতুন্নেসা চমক, সোমাইয়া শরীফ, সামিনা ইয়াসির আরেফিন। ওকে, আব্দুল্লাহ নোমান বলছে ক্লাস কি সেফ থাকবে ভাই? হ্যাঁ, অবশ্যই সেফ থাকবে। আব্দুর রহমান ওহি, 2 এর ক্ষেত্রে 8, 3 এর ক্ষেত্রে 4। ওহি, তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আমি তোমাকে অনেক পছন্দ করি, তুমি খুব পছন্দের একটা ছেলে আমার। হ্যাঁ, নাসিমা বেগম 8, ধন্যবাদ। শেফাত আল মামুন 2 এর উপর পাওয়ার 8, সুন্দর। হ্যাঁ, এখন সবারই ঠিক হচ্ছে আল্লাহর রহমতে, ইনশাল্লাহ তোমরা পারবা এবং তোমরাই পারবা আগামীকে জয় করতে, কারণ তোমাদের মাথায় আছে জুস। খেয়াল করো, তাহলে আমরা এইভাবে আমরা বের করতে পারি। তাহলে এখানে আমরা দেখলাম যে 2 এর পাওয়ার হচ্ছে 8, 3 এর পাওয়ার কত হবে জানো? 3 এর পাওয়ার 3 আর 1 এর 4। কেন? দেখো 10কে 3 দ্বারা ভাগ করা যায়, 10কে 3 স্কোয়ার দ্বারা ভাগ করা যায়। 10কে 3 দ্বারা ভাগ করলে 3 পয়েন্ট সামথিং, তার ফ্লোর মান 3। 10কে 9 দ্বারা ভাগ করলে 1 পয়েন্ট সামথিং, ফ্লোর মান 1, তাহলে এখানে 4, তাহলে 3 টু দি পাওয়ার 4। 5 দ্বারা ভাগ করলে 2, এখানে হবে 2, 7 দ্বারা ভাগ করলে 1, তাহলে 10 ফ্যাক্টরিয়াল করে 2 এর পাওয়ার 8, 3 এর পাওয়ার 4, 5 এর পাওয়ার 2, 7 এর পাওয়ার 1। এইবার আমি একটা প্রশ্ন করব তোমাদেরকে, যে সরি একটু মিশাই নিই, এটা একটু মিশাই। এই 10 ফ্যাক্টরিয়ালটা কত একটু ক্যালকুলেটরে তোমরা একটু করো প্লিজ, আমি একটু ক্যালকুলেটরে করি। হ্যাঁ, 10 ফ্যাক্টরিয়াল, 10 ফ্যাক্টরিয়াল, 10 ফ্যাক্টরিয়াল 40,320, 40,320 ইন্টু 9 ইকুয়াল টু এত ইন্টু 10। আচ্ছা, এই 10 ফ্যাক্টরিয়াল মানে আসতেছে তোমাদের 36, 28, তারপর 800। ওকে, তো আমি যে জিনিসটা তোমাদেরকে একটু বলতে চাচ্ছি একটু খেয়াল করো প্লিজ। 10 ফ্যাক্টরিয়াল মানে এইটা, মানে এগুলো ক্যালকুলেটরে বের করা যায়। আমি যে প্রশ্নটা করতে চাই, 10 ফ্যাক্টরিয়াল সংখ্যাটার শেষে একটু বলো তোমরা, শেষে কয়টা শূন্য বিদ্যমান? 2টা শূন্য বিদ্যমান। আবার দেখো 7 ফ্যাক্টরিয়াল সংখ্যাটার শেষে একটা শূন্য বিদ্যমান। ওকে, একটা শূন্য বিদ্যমান। আবার 8 ফ্যাক্টরিয়াল সংখ্যাটার শেষে একটা শূন্য বিদ্যমান। আমি এই প্রশ্নটাও একটু করতে চাই যে 8 ফ্যাক্টরিয়াল সংখ্যাটির শেষে কয়টি শূন্য বিদ্যমান? 10 ফ্যাক্টরিয়াল সংখ্যাটির শেষে কয়টি শূন্য বিদ্যমান? এইটা আমরা কিসের উপর নির্ভর করে বলতে পারি? নোট করো তোমরা, কোনো কিছুর ফ্যাক্টরিয়াল করে 5 এর পাওয়ার যত হয় ওই সংখ্যাটার শেষে ততটা শূন্য থাকে। এখানে 5 এর পাওয়ার কত? 2, এখানে 2টা শূন্য বিদ্যমান। এখানে 5 এর পাওয়ার কত? 1, এখানে শেষে একটা শূন্য বিদ্যমান। খেয়াল করো, এখানে 5 এর পাওয়ার কত? 1, এখানে 8 ফ্যাক্টরিয়াল শেষে একটা শূন্য বিদ্যমান। তার মানে
কোনো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল করে শেষে কয়টা শূন্য বিদ্যমান থাকবে সেটা নির্ভর করবে 5 এর পাওয়ার কত, অর্থাৎ এক্সপোনেন্ট ভ্যালু অফ 5 এটাই নির্দেশ করে ওই সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল করলে, মানে যে সংখ্যাটার আমরা ফ্যাক্টোরিয়াল করে 5 এর পাওয়ার বের করছি সেটা শেষে ততটা শূন্য বিদ্যমান থাকে। কি ক্লিয়ার? এবং এটা ব্যাখ্যা হচ্ছে এরকম, দেখো 5 এর পাওয়ার যত থাকবে 2 এর পাওয়ার কিন্তু তার থেকে 100% বেশি থাকবে। দেখো এখানে 5 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 4, 5 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 8, মানে 2 এর পাওয়ার সবসময় 5 এর পাওয়ার থেকে বেশি থাকবে। এখন দেখো আমি যদি এই জিনিসটা একটু ব্যাখ্যা করি যে কেন এখানে দুটা শূন্য বিদ্যমান। দেখো আমি এটা ইকুয়াল টু এই 2 টু দি পাওয়ার 8, এখানে 5 টু দি পাওয়ার 2 আছে, মানে শূন্য নিয়ে আসতে গেলে 10 দ্বারা গুণ করতে হয়, এরকম একটা ব্যাপার আছে। 10 বা 100 বা 1000 দ্বারা গুণ হয় এরকম, বা 10 এর যে কোনো পাওয়ার দ্বারা গুণ করতে হয়। খেয়াল করো 2 টু দি পাওয়ার 8 কে আমি লিখি 2 টু দি পাওয়ার 6, আরো 2 স্কয়ার থাকলো লিখতেছি। দেখো 3 টু দি পাওয়ার 4, এখানে লিখবো আমি 2 টু দি পাওয়ার 2 ইনটু 5 টু দি পাওয়ার 2 ইনটু 7 টু দি পাওয়ার 1, এই 7 টু দি পাওয়ার 1, দিস ইকুয়াল টু 2 to the power 6 into 3 to the power 4 into 7 to the power 1 into এই দুটা গুণ করে আমরা লিখব 2 into 5 to the power 2। দেখো এটার উপরে 2, এটার উপরে 2, তাহলে এটার উপরে 2 লেখা যায়। দিস ইকুয়াল টু 2 to the power 6 into 3 to the power 4 into 7 to the power 1 into 10 to the power 2। বলো তো ভাইরা আমার, এই কটার গুণফল 2 এর উপরে পাওয়ার 6 একটা পূর্ণ সংখ্যা আছে যার শেষে কোনো শূন্য নাই, 3 টু দি পাওয়ার 4 এর শেষেও কোনো শূন্য হয় না, 7 টু দি পাওয়ার 1 এর শেষে তো কোনো শূন্য নাই, বাট এর সাথে গুণ আছে 10 স্কয়ার মানে 100। তাহলে কোন একটা সংখ্যার সাথে যখন 100 দ্বারা গুণ করা হয় শেষে দুইটা শূন্য আসে, এখানে 10 কিউব দ্বারা গুণ করলে 3টা শূন্য আসতো। তাহলে এই যে 10 স্কয়ারটা আমি নিয়ে আসলাম সেটা 5 এর উপরে পাওয়ার যত 2 এর উপরে তত পাওয়ার গুণ করে তো 10 নিয়ে আসছি আমি, তাই কিনা? তার মানে 5 এর পাওয়ার যত হবে ওই সংখ্যাটার শেষে ততটা শূন্য বিদ্যমান থাকবে। ক্লিয়ার? তো আমি আরেকটা প্রশ্ন তাহলে তোমাদেরকে দিয়ে দিই, 3-4টা প্রশ্ন দেব প্রত্যেক দিন আমি, এটুকুই তোমরা সলভ করবে আর কি। ওকে, প্রশ্নটা লেখো এরকম ভাবে যে 50 ফ্যাক্টোরিয়ালের শেষে কয়টি শূন্য বিদ্যমান, কয়টি শূন্য বিদ্যমান। কি ক্লিয়ার? তাহলে 50 ফ্যাক্টোরিয়ালের শেষে কয়টি শূন্য বিদ্যমান এটা তোমরা বের করবা। অর্থাৎ এটা বলার অর্থ হচ্ছে এটা বের করা, এটা তো তোমরা একটু আগে বুঝলা, রাইট? যে 50 ফ্যাক্টোরিয়াল করে 5 এর পাওয়ার যত হয় সংখ্যাটার শেষে ততটা শূন্য বিদ্যমান থাকে। তো তোমরা এইটা বের করবা। ওকে, এটা বের করে তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দিবা। এখনই জানাতে হবে এমনটা না, তার কারণ অনেকে তোমরা এখনই জানিয়ে দিচ্ছ, ধন্যবাদ তোমাদের সবাইকে। তো আমরা মোটামুটিভাবে ফ্যাক্টোরিয়ালের একটা ধারণা পাইলাম যে হোয়াট ইজ ফ্যাক্টোরিয়াল আর হোয়াট ইজ দ্য প্রপার্টিস অফ ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়াল কার কার উপরে অপারেট করতে পারে এগুলো শিখলাম। ওকে, এবার আমরা ছোট্ট একটা জিনিস শিখব। আমরা এবার আস্তে আস্তে বিন্যাস চ্যাপ্টারে প্রবেশ করব। হ্যাঁ, আমরা প্রিলিমিনারি আলোচনা করতেছি আসলে। হ্যাঁ, তো আমরা এখন শুরু করব এরকম একটা বিষয় যে মনে করো তুমি এই রাজশাহী থেকে ঢাকায় যেতে চাও, করোনা মহামারী শেষ হোক তারপরে যেও আসলে। তো রাজশাহী থেকে ঢাকায় যেতে চাও মানে সড়ক পথে আর কি। ওকে, মিডলে তোমাদের যমুনা সেতু আছে, এই উদাহরণ আমি এর আগেও দিয়েছি, সেকেন্ড ইয়ারে যারা আছে হয়তো যেগুলো যাদের ক্লাস নেওয়া হয়ে গেছে। তাহলে রাজশাহী থেকে ঢাকায় যেতে চাও কিন্তু যমুনা সেতুর উপর দিয়ে, যেহেতু তোমাকে সড়ক পথে যেতে হবে, রাইট? এবারে রাজশাহী থেকে যমুনা সেতুতে যাওয়ার জন্য আবার এরকম 3টা পথ আছে, এ বি সি। এখানে মনে করো ই এবং এফ, আমি এই উদাহরণ দিয়েই বুঝাই সাধারণত। অর্থাৎ রাজশাহী থেকে যমুনা সেতুতে যাওয়া যায় এভাবে যে রাজশাহী থেকে আগে আমেরিকায় গেলা, তারপরে যমুনা সেতুতে গেলা, হতে পারে।
রাজশাহী থেকে আগে মনে করো বুলগেরিয়া গেলা, তারপরে যমুনা সেতুতে গেলা। রাজশাহী থেকে মনে করো এই চায়না গেলা, তারপরে যমুনা সেতুতে গেলা, রাইট? তাহলে দেখো রাজশাহী থেকে যমুনাতে যাওয়ার জন্য মোট কয়টা উপায়? একটা, দুইটা, তিনটা, রাইট? এবার যমুনা সেতু থেকে ঢাকায় যাওয়া যায় দুই উপায়ে। একটা হচ্ছে ইংল্যান্ড হয়ে ঢাকায় গেলা, যমুনা সেতু থেকে ইংল্যান্ডে গেলা তারপরে ঢাকায় গেলা, ফিনল্যান্ডে গেলা তারপরে ঢাকায় গেলা, রাইট? তাহলে দেখো রাজশাহী থেকে যমুনা সেতুতে যাওয়ার মোট উপায় তিনটা, এখানে উপায় হচ্ছে তিনটা। আর যমুনা থেকে ঢাকায় যাওয়ার উপায় হচ্ছে দুইটা, রাইট? এখন জাতির কাছে আমার প্রশ্ন, তোমাদের কাছে প্রশ্ন, যে একজন ব্যক্তি এই সড়ক পথে রাজশাহী থেকে ঢাকায় মোট কত উপায়ে যায়? ছোটকালে আমাদেরকে শিক্ষকরা শেখাতেন যে মোট মানে যোগ করে দাও। তাহলে 3 + 2 মানে 5 হওয়ার কথা ছিল, কিন্তু কথা দিয়ে কথা রাখে না সবাই, রাইট? খেয়াল করো, এখান থেকে রাজশাহী থেকে যমুনা সেতুতে যাওয়া যায় 3 উপায়ে, যমুনা থেকে ঢাকায় যাওয়া যায় 2 উপায়ে, মোট মানে 5 উপায়ে না। এখানে তুমি একটু বাস্তবতায় আসো। বাস্তবতাটা হচ্ছে এরকম যে আমি লক্ষ্য করি, দেখো রাজশাহী থেকে আমেরিকা হয়ে যমুনা সেতু হয়ে ইংল্যান্ড হয়ে ঢাকায়, এটা একটা উপায়। আবার দেখো রাজশাহী থেকে আমেরিকা হয়ে যমুনা সেতু হয়ে ফ্রান্স হয়ে ঢাকায় আরেকটা উপায়। তাহলে মোট কটা উপায় আসলো? দুইটা উপায়। দেখো এখান থেকেই দুটা উপায়। তাহলে রাজশাহী থেকে এই বুলগেরিয়া দিয়েও আবার দুটা উপায়, আবার রাজশাহী থেকে এই কলম্বিয়া হয়েও আবার দুটা উপায়। তাহলে মোট দেখো দুইটা দুইটা দুইটা, তাহলে মোট হচ্ছে 6টা। এই 6 জিনিসটা নিয়ে আসার জন্য 3 এবং 2 এর মাঝে কি চিহ্ন দিলে আমাদের 6 হয়? দ্যাট ইজ গুণ চিহ্ন দিলে মোট 6 উপায় আসবে, রাইট? তাহলে এখানে গুণ হচ্ছে, অর্থাৎ আমি গণনার একটা পদ্ধতি শেখাচ্ছি যে কখন গুণ হয় আবার কখন যোগ হয়। এই জিনিসটা খুবই জরুরি বিন্যাস চ্যাপ্টার অঙ্ক করতে গিয়ে, রাইট? তাহলে রাজশাহী থেকে ঢাকায় যাওয়ার জন্য তুমি এখানে মিডিলে যমুনা সেতুর উপরে নির্ভরশীল, ওকে? যমুনা সেতুর উপরে নির্ভরশীল। তো নির্ভরশীল ঘটনার ক্ষেত্রে গুণ হয়, অর্থাৎ নির্ভরশীল হওয়ার আগে কতগুলো উপায় পাইছো আর নির্ভরশীল হওয়ার পরে কতগুলো উপায় পাইছো, এই দুটা উপায় গুণ করলে মোট উপায় বের হবে। তাহলে তোমরা নোট করো, জাস্ট নোট করে এইভাবে নির্ভরশীল ঘটনার ক্ষেত্রে গুণ হয়, এটুকুই মনে রাখো। তারপর বিন্যাসের অঙ্ক করতে গিয়ে কখন নির্ভরশীল হচ্ছে কখন স্বাধীন হচ্ছে এটা আমি বোঝাবো, রাইট? আমি কিন্তু এখন অঙ্কে যাইনি, আমি জাস্ট গণনার মানে নীতি শেখাচ্ছি, মূলনীতি। এটা বিন্যাসের মূলনীতি বলা হয় এটাকে। তাহলে রাজশাহী থেকে ঢাকায় যাওয়ার জন্য যেহেতু আমি যমুনা সেতুর উপর নির্ভরশীল হওয়ার আগে 3টা ঘটনা ঘটেছে আর নির্ভরশীল হওয়ার পরে 2টা ঘটনা ঘটেছে, তাহলে নির্ভরশীল ঘটনা হলে গুণ হবে। বাট এবার যদি আমি তোমাকে প্রশ্ন করি এইভাবে যে তুমি রাজশাহী থেকে ঢাকায় যেতে চাও, সড়ক পথে যাওয়া যায় 6 উপায়ে, আকাশ পথে যাওয়া যায় 1 উপায়ে, মানে বিমানে যাবা তুমি, তাহলে মোট কত উপায়ে যাওয়া যায়? যে কেউ বলবে তাহলে 7 উপায়ে, কারণ সড়ক পথে 6 উপায় আর আকাশ পথে 1 উপায়, তাহলে মোট কত উপায়? তাহলে 7 উপায়। এখানে কিন্তু যোগ হলো। একটা জিনিস খেয়াল করো তোমরা এখানে, যে সড়ক পথের উপরে কিন্তু আকাশ পথ নির্ভরশীল না, বা যখন তুমি আকাশ পথে যাবা বিমানে তখন কি যমুনা সেতুর উপরে যেতে হবে নাকি? তখন আকাশ পথে গেলেই হবে, রাইট? যমুনা সেতুর উপর নির্ভরশীল না। এই দুটা ঘটনা স্বাধীন, অর্থাৎ সড়ক পথে যাচ্ছ তুমি 6 উপায়ে আর আকাশ পথে যাচ্ছ তুমি 1 উপায়ে। তাহলে মোট কত উপায়ে যাওয়া যায়? 7 উপায়ে। তাহলে বিন্যাসের মূল নীতি পেলাম আমরা 2টা, নির্ভরশীল ঘটনার ক্ষেত্রে গুণ হয় আর স্বাধীন ঘটনার ক্ষেত্রে যোগ হয়। এই 2টা জিনিস তোমরা মাথায় রাখো। কি ক্লিয়ার? এতক্ষণ থেকে আমরা যা করালাম সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল কি জিনিস সেটা শেখালাম এবং বিন্যাসের মূলনীতি কি। এইবার আমরা বিন্যাসের আসল জিনিস আলোচনা শুরু করব, ওকে? আচ্ছা, আজকে আবার শুরু করতে গেলে আবার অনেক সময় লাগবে, এমনিতে অনেকক্ষণ তোমাদের সময় নিয়েছি। তো যাই হোক, আমি আজকে যে 3টা প্রবলেম তোমাদেরকে দিয়েছি সেই 3টা প্রবলেম সলভ করে অবশ্যই কমেন্ট বক্সে দিবা। আমি আবার এগুলোর সামনের দিন সলভ দিয়ে তারপরে নতুন ক্লাস শুরু করব এবং আগামীকালকে সকাল 9টায় আবারও হাজির হব তোমাদের সামনে
বিন্যাসের আরও নতুন নতুন চমক নিয়ে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। এবং তোমাদের এখনও যারা জয়েন করেনি, যে সকল বন্ধুরা, আমি দেখলাম ফেসবুকে আমার তো অনেক অ্যাড হয়েছে, ঠিক আছে, বিভিন্ন জেলা থেকে অ্যাড হয়েছে, তাদেরকে বলো যে মিস করো না। আমি তোমাদেরকে আগেই বলেছি, আমি এখানে আমার ক্লাসরুমে যা পড়াই আমি এখানে আরও বেশি পড়াই, এটা আগেও বলেছি, এখনও বলছি। তোমাদেরকে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে আমি পড়াবো। এবং আমার এই ভিডিও গ্রুপে 3 দিন থাকবে, এই 3 দিনের মধ্যে তোমরা দেখে নেবা। ওকে, গ্রুপে 3 দিন থাকবে, 3 দিন পরে ডিলিট হয়ে যাবে। তো তোমরা 3 দিনের মধ্যেই আরও যে সকল বন্ধুরা দেখেনি তাদেরকে মনে করো, তোমরা অনুপ্রাণিত করো যে তোমরা মিস করিস না আর, ঠিক আছে। আর যারা আমার গ্রুপে নাই তাদেরকে তোমরা এই 3 দিনের মধ্যে তোমাদের গ্রুপ, তোমাদের তো আইডি আছে, তোমরা তো দেখতে পাবা, রাইট? মানে তোমরা যেহেতু এই গ্রুপের মেম্বার, তোমরা তাদেরকে যেহেতু বাসায় যেতে পারতেছো না, স্ক্রিন রেকর্ড করতে পারো, তুমি সেটা ডাউনলোড করে রাখতে পারো, আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি এতটুকু বিশ্বাস করি যে আমি এবছর যা পড়াইলাম হয়তো বা সামনের বছর যা একটু চেঞ্জ করে দেবো। অনেকে বলে, ভাই আপনি তো সবই পড়াই দিচ্ছেন, আপনার কাছে আবার পড়তে আসবে কী করে? দরকার নেই পড়তে আসার বাবা, এইভাবে তোমরা শিখতে থাকো, তাহলেই হবে, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে সবাই নিরাপদে থাকো, বাসায় সুস্থ থাকো, এই আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।